এই যে আমি তোমার পাশে নেই, তবুও তুমি আমাকে দেখতে পাচ্ছ। এই ব্যাপারটা কিন্তু অনেকের সাথেই ঘটছে। আমি নেই, অথচ আমাকে দেখছে। যাকে দেখছে সে আসলে কে? এরপরেই আমাকে নিয়ে যাওয়া হয় শাহ বাবার দরবারে। সবকিছুর একটা সমাধান আছে, আর আমার বেলায় যে সমাধান এসেছিল সেটি হলো উল্টো জাদু, যার প্রভাব পড়বে যে জাদু করেছে তার উপরে। কি এই উল্টো জাদু? রুবিনা কি পারবে তার পরিবারকে রক্ষা করতে? আমরা জানি একজন মা তার সন্তানের মঙ্গলের জন্য জীবন পর্যন্ত দিতে পারে। কি হবে কি হবে না আমরা একটু পরেই শুনবো। চলুন শুরু করা যাক। আজ আবার শুনতে পাচ্ছেন শব্দটা? আমার আয়নার ভেতরে রোজ এভাবেই আসে। Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। কোনো কথা না বাড়িয়ে সরাসরি চলে যাচ্ছি ঘটনায়, এবং যেভাবে লেখা আছে সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম প্রিয় রাসেল ভাই ও প্রিয় লিসেনার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি মুস্তাফিজুর রহমান, পেশায় চাকরিজীবী, লিখছি ঢাকা থেকে। আমি আপনার ভূত এফএম এবং পরে ভূত.com-এর একজন অন্যতম শ্রোতা। অনেক দিন ধরে ভাবছি নিজের ব্যক্তিগত জীবনের কিছু ঘটনা আপনাদের কাছে শেয়ার করি, কিন্তু লিখব করেও আর লেখা হয়নি। আজ একটু সময় পেয়ে লিখতে বসলাম। আমি ভালো গুছিয়ে লিখতে পারি না, তার জন্য আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। ব্যক্তিগত কিছু ঝামেলার কারণে স্টুডিওতে যাবার সুযোগ হচ্ছে না। আমি চাই আপনি লিসেনারদের এই ঘটনাটি পড়ে শোনান। যাক, এবার ঘটনায় আসা যাক। মাঝখানে একটা কথা বলে রাখি, আমি একজন তুলা রাশির জাতক। ঘটনা 1, মার্চের 18, 2016 সাল। দিনটি ছিল শুক্রবার। অন্য দিনের মতো সেই দিনটিও স্বাভাবিকই ছিল। দুপুর 12টায় হঠাৎ এলাকার এক ছোট ভাই ফোন করে বলল, ভাইয়া দুপুরে একটু সাফার করতে যাব, ফ্রি থেকেন? বলেই ফোনটি রেখে দিল। যেই কথা সেই কাজ। জুম্মার নামাজের পর বউ শালিকে নিয়ে হাজির আমার বাসায়। আমরা 2টি মোটরসাইকেল নিয়ে ঘুরতে গেলাম সাফারে। সারাদিন অনেক আনন্দ করে সন্ধ্যায় ফিরছি। ঘটনা শুরু এখান থেকে। সাফার থেকে রওনা দেওয়ার সময় আমি ছোট ভাইকে বলি, ভাই তুই আস্তে ধীরে আয়, আমি শালিকে নিয়ে দ্রুত চলে গেলাম। ওকে মিরপুর 14-তে ড্রপ করে আমি ভেতরে বাউনিয়া হয়ে একটা জরুরি কাজ শেষ করে উত্তরে যাব। এই বলে রওনা দিলাম। পুরো সময়টা ভালোভাবেই বাইক চালাচ্ছিলাম। রাত আনুমানিক 8:15টায় আমি গাবতলী পার হয়ে টেকনিক্যালের দিকে ঢুকছি। বাইকের গতিও মোটামুটি 70-এর অধিক। হঠাৎ সামনের দিকে তাকিয়ে দেখি 40 থেকে 45 বছরের একজন মধ্যবয়সী নারী রাস্তা পার হচ্ছে। আমি এত হর্ন দিচ্ছি, বিশ্বাস করেন উনি একটুও কর্ণপাত করছেন না। 1 সেকেন্ডের ভেতর ভেবে ফেললাম কি হতে যাচ্ছে। ডানে প্রাইভেট, বামে বিশাল লরি। কোথায় কি করব বুঝে উঠতে পারছিলাম না। চিন্তা করতে করতেই সজোরে ধাক্কা। দেখলাম, হায় হায়, এটা কি হলো? সামনে তো কিচ্ছু নেই। কিসের সাথে ধাক্কা খেলাম? কেউ তো নেই ওখানে। লুকিং গ্লাসে তাকিয়ে দেখলাম পেছনেও কেউ নেই। বুকের ভেতর এক বিশাল ভয় নিয়ে আস্তে ধীরে মিরপুর 14-তে পৌঁছে গেলাম। বাইক থেকে নামার পর মনে মনে ভাবছিলাম আমার মনে হয় হ্যালুসিনেশন হয়েছিল। ভাবতে ভাবতেই ছোট বোনটি বলে বসলো, ভাইয়া যার সাথে আমাদের বাইক ধাক্কা লাগলো উনি হঠাৎ করে কোথায় হারিয়ে গেল? আমি অবাক দৃষ্টিতে ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলাম আর বললাম, তুইও দেখেছিস? ছোট বোনটিকে বিদায় দিয়ে আমি উত্তরার দিকে চলে গেলাম। রাত আনুমানিক
11:15 বন্ধুদের সাথে আড্ডা শেষ করে বনানীতে নিজের বাসার উদ্দেশ্যে ফিরছিলাম। ঘটনা 2। উত্তরা থেকেই প্রচণ্ড গতি নিয়ে ফিরছিলাম। স্পষ্ট মনে আছে, কাওলা বাসস্ট্যান্ড পার হয়ে 200 মিটার যেতেই সেই 40-45 বছরের মধ্যবয়সী মহিলা আবারও সামনে। কিন্তু বাইকের গতি এবার এতই বেশি ছিল যে আমি ভেবে পাচ্ছিলাম না কি করব। সজোরে আবারও ধাক্কা। অবাক হয়ে দেখলাম এবারও কিছু নেই। কারোর সাথে ধাক্কা খেলাম, আবারও প্রচণ্ড ভয় নিয়ে বাসায় ফিরলাম, কিন্তু আসলেই ওখানে কিচ্ছু ছিল না। মা বাবা জমি জায়গা সংক্রান্ত কাজে আমাদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গাতে গিয়েছেন। রাতে আমারও যাবার কথা, কিন্তু মানসিক অবস্থা এতটাই খারাপ, বুঝে উঠতেই পারছিলাম না কি করব। যাই হোক, রাত 1:20 বনানী থেকে এবার বাইক রেখে প্রাইভেট যোগে চুয়াডাঙ্গার উদ্দেশ্যে রওনা হলাম এবং আল্লাহর রহমতে সকালবেলা বাড়িতে গিয়ে পৌঁছালাম। শনিবার সারাদিন খুব আনন্দে পরিবারের সাথে দিনটি কাটল। পরের দিন মানে রবিবার খুব সকালেই ঘুম থেকে উঠে পড়লাম। মাঝে একটা কথা বলে রাখা দরকার, খুব ছোট থেকেই আমার পুকুরে মাছ ধরার নেশা ছিল। রবিবার সকাল 11টা মাছ ধরার সরঞ্জাম অর্থাৎ হুইল নিয়ে বাড়ির পেছনের পুকুরের পাড়ে যেয়ে বসলাম। অনেকক্ষণ ধরে বসেই আছি, মাছ উঠছে না। দুপুর গড়িয়ে বিকেল। হঠাৎ গ্রামের এক ছোট ভাই, পেশায় ভ্যান চালক, পেছনে এসে বসলো এবং বলল, ভাইয়া 4টার সময় আসতে বলেছিলেন, ইন্ডিয়া বর্ডারে যাবেন না ঘুরতে? আসলে আমাদের গ্রামের বাড়ি চুয়াডাঙ্গা হবার কারণে সব দিকেই ইন্ডিয়ার বর্ডার। যাই হোক, আমি ছোট ভাইটাকে বললাম, তুই এখানে বস, আমি এখনই উঠব। এই বলতে বলতেই ছিপে বড় বড় 3টি মাছ ধরা পড়ল। মন আনন্দে ভরে উঠল। বললাম, যা বাসায় মাছগুলো দিয়ে আয়, আমি অপেক্ষা করছি। বলতে বলতেই ও মাছ বাসায় দিয়ে চলে আসলো। এত তাড়াতাড়ি কিভাবে গেল আর কিভাবে ফিরে আসলো কিছুই বুঝলাম না। যাই হোক, আমিও আনন্দ করতে করতে ওর সাথে রওনা দিলাম। অন্ধকার হয়ে গেছে চারিদিকে। হঠাৎ নিজের ডান হাতটা নিজের কাছে আনতেই মাছের গন্ধ, তীব্র একটা গন্ধ নাকে আসলো। পরক্ষণেই মনে হলো আমি তো মাছ ধরে হাত ধুতেই ভুলে গেছি। যাই হোক, বর্ডার দেখে টেখে বাড়ি ফেরার সময় ভাবছিলাম অনেক রাত হয়ে গেছে। ঘটনা 3। রাতে গ্রামের রাস্তা খুব বেশি নিরাপদ না। কি যে করি এই ভাবতে ভাবতেই আল্লাহকে স্মরণ করে বাসায় ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। তখনও বুঝতে পারিনি রাস্তায় আমার জন্য কি অপেক্ষা করছে। 6 কিলোমিটার রাস্তা এভাবেই যেতে হবে। কিছু দূর আসতেই গ্রামের শেষ বাজার। বলে রাখা ভালো, আমাদের গ্রামে যাবার আগে আর কোনো বাজার পড়বে না। দেখলাম বাজারে একজন মুরব্বি সিঙ্গারা আর ছোট ছোট পেঁয়াজু বানাচ্ছে। আমি ভ্যান চালককে নিয়ে কিছুটা খেয়ে নিলাম। জানতাম এসব খাবার আম্মুরা খুব পছন্দ করে, তাই কিছুটা সাথেও নিয়ে নিলাম। সারা রাস্তা ঘুটঘুটে অন্ধকার, কিছু দেখা যায় না। দুই পাশে বিলের পানি থই থই করছে। মাঝখানে পিচ ঢালা পথ দিয়ে আমি এগিয়ে চলেছি। সিগারেট খেতে খেতে ভ্যানে পা ঝুলিয়ে যাচ্ছি। মোবাইলের চার্জ কম থাকায় সেদিন খুব বিরক্ত লাগছিল। ফ্ল্যাশ লাইটে অন্ধকার গ্রাম, অন্ধকার রাস্তায় শুধু আমি আর ভ্যান চালক। ভ্যান চলছে তো চলছেই, রাস্তা যেন শেষ হবার নয়। হঠাৎ জিজ্ঞেস করে বসলাম, কিরে ইনু, গ্রাম আর কত দূর? ইনু বলল, এই তো আর কিছুক্ষণ। ইনু, সিগারেট খাবি? না ভাই, আপনি শেষ করেন, এত সিগারেট খাওয়া ভালো না। বুঝলাম না ইনুর আজ আবার কি হলো, কি যে মাথায় আসলো। ফ্ল্যাশ লাইটে রাস্তার দিকে তাকিয়ে দেখলাম ভ্যানে আমি পা ঝুলিয়ে বসে আছি, তার স্পষ্ট একটা ছায়া লক্ষ্য করা যাচ্ছে, কিন্তু ইনুর কোনো প্রতিচ্ছবি বা ছায়া চোখে পড়ছে না। পায়ের দিকে লাইট মারতে আমি যা দেখলাম তা দেখার জন্য আমি সত্যি প্রস্তুত ছিলাম না। দেখলাম ইনুর কোনো পাও দেখা যাচ্ছে না, প্যাডেল যেন একা একাই ঘুরছে। কয়েক সেকেন্ডের জন্য আমি স্তব্ধ। দুই পাশে বিল আর রাস্তার ধারে সারি সারি বাবলা গাছ। এক মুহূর্তেই দেখলাম ভ্যানটি রাস্তার মাঝে দাঁড়িয়ে গেল। আমি কিছু বুঝেও না বোঝার ভান করে বললাম, কি হয়েছে ইনু? ইনু ভ্যান থেকে নেমে আমার দিকে তাকাতেই আমি যা দেখলাম তা আমি 1 সেকেন্ডের জন্য মেনে নিতে পারছিলাম না।
এলোমেলো চুলে সেই মধ্যবয়সী মহিলা এক ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে। আমার গলা টিপে ধরল সে এবং আমাকে বলল, তুই কেন আমাকে আঘাত করলি? আমি তোকে মেরে ফেলবো। আমি প্রাণপণে নিজেকে বাঁচানোর চেষ্টা করে ব্যর্থ হয়ে এক সময় জ্ঞান হারালাম। পরের দিন নিজেকে আবিষ্কার করি ছোট চাচার বিছানায়। পাশে সবাইকে দেখে জিজ্ঞেস করলাম, আমি এখানে কিভাবে? আর ইনু কই? আম্মু উত্তরে বলল, ইনু তো 4 দিনের জন্য শ্বশুর বাড়ি গেছে। বলো কি? কাল ইনু বাসায় মাছ দেয়নি? কই না তো। মনে মনে নিজেকেই প্রশ্ন করছিলাম, তাহলে গতকাল আমি কার সাথে ঘুরতে বের হয়েছিলাম? পাশে থাকা নাম প্রকাশে অনিচ্ছুক আমাদের পারিবারিক মৌলানা সাহেব জানালেন, এক ইনু রূপধারী খারাপ শয়তান জিন আমার এই অবস্থার জন্য দায়ী। তিনি বললেন, তোমার সাথে থাকা ভালো কিছু তোমাকে উদ্ধার করেছে, এখন আর চিন্তার কারণ নেই। এই বলে উনি কিছু দোয়া দরুদ পড়ে আমাকে ফু দিলেন আর আব্বু আম্মুকে বললেন একা একা ছেলেকে কোথাও না ছাড়তে। আলহামদুলিল্লাহ, আমি সেই থেকে ভালো আছি। এই ছিল আমার ঘটনা। যদি ভালো লাগে ঘটনাটি পড়ে শোনানোর অনুরোধ রইল। আমার ছোট্ট ছোট্ট ভুল এবং সেগুলোর জন্য আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি। এই বলেই তিনি তার ঘটনা শেষ করেছেন। যদি আপনাদের কাছে ঘটনাটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের জানাবেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। Spirit, be here with me. কে তুমি? Bhoot.com. The fear returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। এবারে সরাসরি একটা অডিও ক্লিপে যাব। আমরা আগের চাইতে চেষ্টা করছি আরও ভালো কিছু অডিও ক্লিপ আপনাদের সামনে হাজির করতে, আর সেই চেষ্টা থেকেই এখন চলে যাচ্ছি একটা নতুন ঘটনায়। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন আর আপনি ভালোর দলেই থাকেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি আপনাদের সবার ভালোবাসায়। তো রাসেল ভাই, আমি আজকে একটা লোমহর্ষক ঘটনা নিয়ে চলে আইছি। তো রাসেল ভাই, আমি 2টা ঘটনা আপনাদেরকে ইমেলে ভয়েস করে অডিও রেকর্ড পাঠিয়েছিলাম, আরও একটি লেখে ইমেল করে পাঠিয়েছিলাম। কোনো একটা কারণে হয়তো বা ওইটি সিলেক্ট হয় নাই, তাতে আমার মনে কোনো কষ্ট নাই। হয়তো বা কোনো একটা কারণে আমার ঘটনাটি ভালো হয় নাই অথবা সিলেক্ট হয় নাই, এই কারণেই। তো রাসেল ভাই, আজকে আমি এমন একটি ঘটনা আপনাদেরকে বলতে যাচ্ছি। ঘটনাটি অনেক ভয়ঙ্কর এবং সত্যি ঘটনা। তো রাসেল ভাই, আমি এত কথা বলবো না, আমি ঘটনায় চলে যাই। আর রাসেল ভাই, আমি যেই জায়গায় ঘটনা ঘটছে ওই জায়গায় ঘটনার ওই নামটা উল্লেখ করতে যাচ্ছি না, ওই গ্রামের। তো রাসেল ভাই, আমি ঘটনায় চলে যাই। তো আমি ঘটনাটি ঘটেছিল, আমাদের হুজুরে বলেছিল 2017 সালে মনে হয় ঘটনাটি ঘটছিল। তো আমি তখন ছোটোবেলায় মাদ্রাসায় পড়ি। তো প্রত্যেক বৃহস্পতিবারে, মানে আমাদের হুজুর প্রত্যেক বৃহস্পতিবারে রাতে 9টার পরে খাওয়া দাওয়া করা শেষ হওয়ার পর আমাদেরকে নিয়ে বসে, মানে অনেক কিছু ঘটনা, সত্যি ঘটনা আমাদেরকে বলে। তো আমরা সবসময় প্রতি সপ্তাহে ঘটনা শুনতাম। তো একদিন এই ঘটনাই বলে, হুজুরে আমাদেরকে ঘটনাটি বলছিল। তো হুজুরের কাছ থেকে শোনা। তো আমি এত কথা বলবো না, আমি হুজুরের কণ্ঠেই, হুজুরে যেভাবে বলছে আমি ওইভাবে বলার চেষ্টা করব। যদি ঘটনাতে কোনো ভুল হয়ে থাকে আমাকে মাফ করে দিবেন। তো আমি ঘটনায় চলে যাই। তো
রাসেল ভাই, আমাদের এইখানে উরস, অনেকেই যাত্রা বলে, আমি উরসই বললাম, আমি যেহেতু গ্রামের ছেলে। তো 3 বন্ধু একসাথে বলতেছে যে চল ওই জায়গায়, গ্রামের নামটা উল্লেখ করতে যাচ্ছি না রাসেল ভাই। তো বলতেছে যে ওই গ্রামে যাই, ওই গ্রামের মধ্যে নাকি উরস, আমরা রাতে চলে যে খাওয়া দাওয়া করে আসবো আর গান বাজনা দেখে চলে আসবো। তো যেই কথা এই কাজ, তারা 3 বন্ধু মিলে ওই উরসে চলে যাই। তো উরসে অনেক গান বাজনা শুনতে শুনতে কিছুক্ষণ পরেই মানে ওর একজনের আব্বু ফোন দেয়, যে ফোন দিয়ে বলতেছে যে বাবা তুমি কোথায়, তুমি বাড়িতে আসবে না? পরে বলছে যে আব্বু আমি কিছুক্ষণ পরে বাড়িতে আসবো। তো আরেকটা কথা বলি, ওর আব্বু যখন ফোন দিচ্ছে রাসেল ভাই তখন 12টা বাজে। তো তারা বলছে যে আর একটু পরে আমরা বাড়িতে চলে যাব। তো অনেক মেয়েরা নাচানাচি করতেছে, ওইটা দেখতে দেখতে কখন যে রাত 3টা বেজে যায় আর ওরা বুঝতে পারে নাই। পরে যখন ঘড়ির মধ্যে দেখে 3টা বেজে গেছে, তো ওরা অনেক তাড়াতাড়ি করে 3 জন একসাথে হাঁটতে হাঁটতে, মানে তখন রাসেল ভাই রাত, অনেক গ্রাম অঞ্চল রাসেল ভাই, রাত শহরে তো অনেক গাড়ি চলাচল করে, কিন্তু রাতে গ্রামের অঞ্চলে 10টার পরে গাড়ি চলে না। তো আর ওইখানে 3টা বেজে গেছে গা। তো 3টা বেজে যাওয়ার পর ওরা 3 বন্ধু হাঁটতে হাঁটতে মানে যাওয়া লাগবে, অনেক ভয়ঙ্কর রাস্তা আছে। তো ওরা মনে সাহস নিয়ে যাইতেছে। তো ওদের বাড়িতে যাওয়ার মানে শর্টকাট রাস্তা হচ্ছে রাসেল ভাই, একটা নদী পার হতে হবে। তো ওরা বলতেছে যে আমাদের তো মানে রাস্তা দিয়ে গেলে অনেক লেট হবে, তো আমরা সবাই মানে তারা সবাই শর্টকাটে মানে নদীর পাড় দিয়ে চলে যাবে। তো বন্ধুরা সবাই বলতেছে যে আচ্ছা ঠিক আছে, তো যা ভালো মনে হয় তাই করি। তো 3 বন্ধু একমত দেয়। তো একমত হওয়ার পরে 3 বন্ধুই জঙ্গল দিয়ে হাঁটতেছে। তো জঙ্গল দিয়ে হাঁটার পরে নদী যখন পার হবে, তো ওইখানে একটা নৌকা ছিল। তো নৌকাতে উঠে নদী পার হয়েছে 3 জনে। নদী পার হওয়ার পরেই মানে 2 বন্ধুর বাড়ি হচ্ছে এক জায়গায়, আরেক বন্ধুর বাড়ি হচ্ছে একলা আরেক জায়গায়। তো এখন 2 বন্ধু বলতেছে যে আমাদের বাড়ির কাছাকাছিতে চলে আইছি, তো তুই একলা যেতে পারবি? পরে ওই বন্ধু বলছে যে হ্যাঁ আমি যেতে পারবো, তোরা চলে যা। তো ওরা 2 জন চলে গেছে ওদের বাড়িতে। তো ওদের বাড়ির সামনে রাস্তা, আর ওই যে দিক দিয়ে যাবে রাসেল ভাই, ওইখানে মানে বেশি না, একটু হালকা মানে জঙ্গল আছে, হালকা হালকা কিছু গাছপালা, একটু বেশি গাছপালা, চারা বাগান। তো বিদায় নিয়ে, বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে ওই চলে যাইতেছে ওর বাড়ির উদ্দেশ্যে। তো অনেকটা যাওয়ার পর যখন একটু গভীর জঙ্গলে চলে আইছে, তো হঠাৎ করে দেখতেছে যে একটা শাড়ি পরা মেয়ে ওইদিকে ঘুরে দাঁড়িয়ে আছে। তো রাসেল ভাই কথাটা অন্যভাবে নিবেন না, তখন কিছু মানে তখন ওরা নাকি ওই যে মদ গাঞ্জা এগুলা খাইছিল। তো এগুলা খাওয়ার পরে ওর মাথার মধ্যে অন্য চেঞ্জ কাজ করতেছে। তো ওই ভাবছে যে এত রাতে এখানে মাইয়াটাকে মানে কাছে যাওয়ার চেষ্টা করতেছে। তো রাসেল ভাই ওই মেয়েটার কাছে যখন গেছে, তখন ওই মেয়েটার জিজ্ঞেস করতেছে যে এত রাতে আপনি এখানে কি করেন? তো মেয়েটা কোনো কথা বলে না। তো তখন ওই ছেলে ভাবলো যে মনে হয় মেয়ে বিয়ে থেকে পালিয়ে আইছে, এখন আর যাওয়ার জায়গা নেই, তাই এই জঙ্গলে দাঁড়ায় রয়েছে। তখন আর ওর মাথার মধ্যে এতটা কিছু কাজ করে নাই, তো এটাই ভাবছে। তো ওর ভাবনা চিন্তা খারাপ ছিল। ওই কি করছে, ওই আর কোনো কথা বলে নাই, ওই মেয়ের পিছন থেকে জড়িয়ে ধরছে। তো জড়িয়ে ধরে রাখছে আর বলতেছে যে চলো আমাদের বাড়িতে, তোমাকে অনেক মানে খারাপ কিছু বলছে। খারাপ কিছু বলার পরে অনেক কিছুক্ষণ পরেই ওই বুঝতে পারতেছে যে ওর শরীরে মানে অনেক গরম হইতেছে, আগুনের মতন গরম হইতেছে। তো ওই ভয়ে ওই মেয়েকে ছেড়ে দেয়। তো ছেড়ে দেওয়ার পরে রাসেল ভাই বিশ্বাস করবেন না, তো ওই মেয়ে যখন
ওর দিকে ফিরে তখন দেখে ওই মেয়ের চোখগুলো এত বড় বড় যা বলার বাইরে। ওই দেখেই ওইখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। তো বাকিটা ওই আর জানে না। তো বাকিটা ওর বন্ধুর কাছ থেকে শোনা ঘটনা। কিছুক্ষণ পর ফজরের আজান দেই। তো ওর আব্বু ফোন দেই ওর বন্ধুদের কাছে যে আমার ছেলে তো এখনও মানে ওর নাম বলতেছে, যে কোনো একটা সদ্য নাম দিলাম যে আকাশ, আমার ছেলে কোথায়? তো বলতেছে যে আঙ্কেল আপনার ছেলে তো বাড়িতে চলে গেছে। তো আঙ্কেলে বলতেছে যে না বাবা, আমার ছেলে তো বাড়িতে আসে নাই, তো একটু দেখবা তোমরা ওই কোথায় আছে। তো ওর বন্ধুরা তো ভয় পেয়েছে, যে বলতেছে আঙ্কেল সে তো অনেকক্ষণ আগেই আমাদের আগে চলে গেছে বাড়িতে। পরে বলতেছে সে বাড়িতে আসে নাই। তো তারা দুই বন্ধু আবার বাড়ি থেকেই ফজর আজানের পরে বের হয়ে গেছে। বের হয়ে তাদের দুজন মানে একসাথে হইয়া মানে ওরে খোঁজা শুরু করছে। তো খুঁজতে 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 একটু একটু যখন দিনটা একটু মানে সকাল সকাল ফলক হয়েছে, তো ফলক হওয়ার পরে তো যায় দেখে এখানে একটা গাছ, একটা বড় একটা কড়ি গাছের নিচে সে অজ্ঞান হয়ে পড়ে আছে। তো ওইখানে মানে ওই জ্ঞান মানে পানি ছিটানি দেওয়া হয়েছে, তো আর জ্ঞান ফিরে নাই। তো তারা ওর বাড়িতে নিয়ে চলে যায় ওর বন্ধুরা। তো বাড়িতে নিয়ে যাওয়ার পর মানে অনেক ডাক্তার করাইছে, যে মানে অনেক কিছু করাইছে, তো তার জ্ঞান ফিরে নাই। তো একটা কবিরাজ, তো অনেক তারা কবিরাজদের তো বিশ্বাস করে নাই। তারপরে কি করব, বিপদে পড়লে তো আল্লাহর নাম নেওয়া লাগেই। তো তারা কি করছে, কবিরাজরে আনছে, আইনা হাইরা কবিরাজে দেখছে। দেখার পরে কি একটা পাতার রস দিছে ওর মুখের মধ্যে। ওই মানে হালকা হালকা একটু জ্ঞানটা মানে জ্ঞানটা একটু ফিরছে, মানে একটু হয়েছে, হাত পা লড়াতে পারে না, অবশ। পরে অনেক 2-3 দিন মানে কবিরাজে মানে জ্ঞানটা ফিরে চলে গেছে। পরে এভাবে 2-3 দিন কেটে যায়। তো ওই হাত পাও লড়াতে পারে না, কিছু খেতে পারে না, দিন দিন শরীর কেমন শুকিয়ে যেতেছে, মানে কীরকম একটা চেহারা হয়ে গেছে গা। ওর বন্ধু বান্ধব দেখে ভয় পাইতেছে, কথা বলতে পারতেছে না, মুখ দিয়ে কি হয়েছে এটাও শুনতে পারতেছে না। পরে কবিরাজ আইসে, আবার কবিরাজরে আনছে, আনার পরে কবিরাজরে বলতেছে যে এরকম এরকম সমস্যা। পরে কবিরাজে ওরে জিজ্ঞেস করছে, ওই আর কিছু বলতে পারে নাই। পরে কবিরাজে ওর জিন আছিল, দুইটা জিন ছিল, ওই দুইটা জিনের সাহায্যে ওর সব কিছু জানছে। পরে ওই কবিরাজে বলতেছে যে আপনার ছেলে মানে আসার পথে একটা খারাপ একটা পিসা কি জানি বলে, এগুলা খারাপ জিনি বলেন, মানে একটা খারাপ জিনিসের কবলে পড়ছিল। তো বুঝতে পারি না, ওই শরীরে ছোঁয়ার পরে ওই মানে ওই শয়তানের এক ধরনের রোগ ওর শরীরে সৃষ্টি হয়ে যায়। পরে বলতেছে যে ওর রোগ ভাঙানির কি কোনো ওষুধ নাই? পরে ওর কবিরাজে বলছে যে হ্যাঁ আছে, এটা অনেক ভয়ঙ্কর একটা কাজ, এটা আপনারা পারবেন না, ওই সুস্থ হতে গেলে এটা করতে হলে ওই সুস্থ হবে। তো ওর এক বন্ধু বলতেছে যে যা করা লাগে আমরা করব, আমাদের বন্ধু ভালো হতে হবে। পরে বলছে যে এটা তোমরা পারবা না, এটা অনেক ভয়ঙ্কর একটা কাজ। পরে বলছে যে বলেন আপনি, সমস্যা নেই আমরা পারবো। পরে বলতেছে যে যে মানে ওই যে মানে কি জানি বলে এগুলা, ওই যে শ্মশান ঘাট অনেক খারাপ, তো এটা তো সবাই জানেন শ্মশান ঘাট। তো বলছে যে শ্মশানে যাওয়ার পরে মানে যে জায়গায় হিন্দুদের কি পুরে, ওই জায়গায় যাওয়ার পরে একটা ওই জায়গা থেকে এক মোট রাত গভীর নিশিরাইতে যাওয়া লাগবে আর কি। যাওয়ার পরে ওই জায়গা থেকে মানে একটু করে বেশি না, হালকা একটু কাগজের মধ্যে পুরো ছাই আনার পরে ওই ছাই শরীরে একটু মাখায় দিলে ওর শরীর ঠিক হয়ে যাবে। তো বলতেছে এটা তো সহজ কাজ, আমি তো পারবোই। ওর বন্ধু বলতেছে, কবিরাজে বলছে না এটা সহজ না, এটা অনেক কঠিন কাজ, এটা তুমি পারবা না। পরে বলতেছে তা কেন পারবো না? পরে বলতেছে ওইখানে যাওয়ার সময় আমি তোমাকে বলে দিই কিভাবে যাইবা। বলতেছে যে ওইখানে নিশিরাইতে যাইবা, যাওয়ার পরে মানে যখন শ্মশান ঘাটে ঢুকবা, ওই ঢুকার কিছুক্ষণ আগেই ওই জায়গার সীমানার আগেই ঢুকার আগেই তোমার জামা কাপড় সব মানে উলঙ্গ হয়ে যেতে হবে। উলঙ্গ হয়ে যাওয়ার পরে ভিতরে ঢোকার পরে তোমার আব্বু তোমার আম্মু হয়ে আর অনেক কিছু হয়ে ডাকতে পারে। তুমি যদি ডাকের সাড়া দেও অথবা পিছনে ঘুরে তাকাও, তাহলে ওইখানে তুমি মারা যাবা, ওইখান থেকে আর ফিরে আসতে পারবে না।
পরে বলছে যে তুমি যাওয়ার পরে ওইখান থেকে একটু করে কালি মানে ওই কয়লা কাগজে করে বেশি সুন্দর করে নিয়ে আসবা। তো আসার পরে যখন তুমি যে জায়গায় কাপড় খুলে গেছিলা ওই জায়গার মধ্যে মানে যে কোনো মানে যে জায়গায় লুঙ্গি পরে যেতে হবে, লুঙ্গি আর শার্ট। আসে দেখবে ওইখানে একটা সাপ রয়েছে, মানে ওই লুঙ্গি তোমার সাপ হয়ে থাকবে, ওই লুঙ্গির যে কোনো সাপের যে কোনো একটা শরীরে ধরবা, ওইটা আবার লুঙ্গি হয়ে যাবে। তো লুঙ্গি হওয়ার পর তুমি চলে আসবে, এতটুকুই কাজ। পরে বলছে আচ্ছা এটা আমি পারবো। তো যেই কথা সেই কাজ। তো রাত 2টা বাজে। তো ওর মানে বন্ধু কয়লা আনার জন্য ওই বন্ধুর কাছে মানে ওই শ্মশান ঘাটে গেছে। তো শ্মশান ঘাটে যাওয়ার পর তো কবির যেভাবে বলছে ওইভাবে উল্লঙ্ঘ হয়েছে। উল্লঙ্ঘ হওয়ার পরে শ্মশান ঘাটে ঢোকার সময় তাকে মানে অনেক আব্বু হয়ে তার আম্মু, তার ভাই, তার বন্ধু অনেক কিছু ভয়ঙ্করভাবে ডাকতেছে। তার সামনে তার ঘাড়ে কেউ ধরতেছে, অনেক ভয় পাইতেছে, কিন্তু সে হার মানে নাই। কারণ সে মাথার মধ্যে একটা কথাই ভাবতেছে যে আমার বন্ধুকে বাঁচাতে হবে, আমার বন্ধুকে সুস্থ করতে হবে। তো রাসেল ভাই সে আল্লাহর রহমতে ওই দেখে ওই জায়গায় আবার আগুন জ্বলতেছে, মানে কেউ কি মনে হয় মানে পুড়ছে ওই দিনই। তো ওই কয়লা কাগজের মধ্যে কয়লা নিয়ে চলে আসার সময় অনেক খারাপ কিছু দেখছে আর অনেক ভয়ঙ্কর ডাক দিছে। তো ওইটাকে ওই সারা দেয় না, ওই চোখ বন্ধ করে আল্লাহর নাম নিয়ে ওইখান থেকে চলে আসে। তো ওই জায়গায় আসার পরে দেখে মানে ওই লুঙ্গিটা সাপ হয়ে রয়েছে। পরে ওই সাপের যে কোনো একটা জায়গায় ধরছে, তো ওটা আবার লুঙ্গি হয়ে গেছে। তো লুঙ্গি হওয়ার পর ওই লুঙ্গি পরে আবার আল্লাহর রহমতে ওই কবিরাজের কাছে চলে আইছে। তো কবিরাজ জিজ্ঞেস করছে কিছু হয়েছিল তোমার সাথে? হ্যাঁ আমার সাথে অনেক ঘটনাই ঘটছে। এবার কবিরাজ বলতেছে যে সমস্যা নাই, আমি 2টা জিন পাঠাইছিলাম তোমার সাথে, ওরা তোমার দেখছে যেন তোমার কোনো ক্ষতি হলে ওরা তোমাকে একটু হলেও সাহায্য করতে পারে। তো আলহামদুলিল্লাহ তোমার সাহস ছিল তাই তুমি এটা আনতে পারছো। পরে বলতেছে আচ্ছা দেও আমি তোমার বন্ধুকে লাগিয়ে দিই। পরে ওর বন্ধুর পুরো শরীর উলঙ্গ করে ওই ছাইটা পানিতে ভিজিয়ে পরে শরীরে গোসল করিয়ে দিয়েছে। তো ওই আলহামদুলিল্লাহ ওই এখন সুস্থ আছে। তো রাসেল ভাই ঘটনাটি এই পর্যন্তই। আমি জানি না আমার ঘটনা ভালো হয়েছে কি না, এটা তো আপনাদের এবং দর্শকের কাছেই জানা যাবে। আর আমি 2টা ঘটনা পাঠিয়েছিলাম ইমেল করে আর অডিও রেকর্ডে পাঠিয়েছিলাম, কিন্তু কেন জানি না সিলেক্ট হয় নাই। তো আমি এই ঘটনাটি অনেক কষ্ট করে অডিও রেকর্ড করে পাঠালাম। আশা করি আপনি ঘটনাটি শেয়ার করবেন। যদি শেয়ার করেন আমি অনেক খুশি হব। তো রাসেল ভাই আপনি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। কেন তুমি আসো? আমি শুধু তোমার সাথেই থাকতে চাই। কিভাবে সম্ভব? মৃতদের এই পৃথিবীতে থাকতে নেই। তুমি তুমি চলে যাও প্লিজ, চলে যাও। সবটাই কি ইলুশন, নাকি অন্য জগতের কেউ কখনো হাজির হয়ে যায় চোখের পলকে? Bhoot.com with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর দলে আছি। যেভাবে আজকের এই ঘটনাটি লেখা আছে আমি সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই ও প্রিয় শ্রোতা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি মোহাম্মদ সাবিত আলম লিখছি ময়মনসিংহ বিভাগ থেকে। আমি আবারও আজ নতুন একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আজকের ঘটনাটি আমাকে বলেছেন রুবিনা ফারহান নামক একজন আন্টি। এখানে একটু বলে রাখি যে সাবিত এবং সিফাত দুজনেই Bhoot.com-এর জন্য ঘটনা কালেক্ট করে থাকেন এবং সেরকমই একটি ঘটনা সংগ্রহ করেছেন তিনি রুবিনা আন্টির কাছ থেকে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে, তিনি যেভাবে বলেছেন সেভাবেই শুরু করছি। আসসালামু আলাইকুম ভাই, আমার নাম রুবিনা। আজ যে ঘটনাটি আমি আপনাদের বলবো সেটা আমি কখনোই শেয়ার করতে চাইনি, কিন্তু Bhoot.com-এ অন্যদের ঘটনা শুনে বুঝতে পারলাম যারা নিজেদের অভিজ্ঞতা সবার সঙ্গে ভাগ করে নেয় তাদের জীবন থেকে অন্যরা কিছু শিখতে পারে।
তাই আমিও ভাবলাম আমার জীবনের এই কঠিন অধ্যায়ের কথা আপনাদের সঙ্গে ভাগ করে নেই। আমি চাই আমার মতো অন্য নারীরা যেন আমার ভুলগুলো থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। আমার বিয়েটা হয়েছিল ভালোবাসার সম্পর্কের পরিণতির মধ্য দিয়ে। যে ছেলেটিকে আমি ভালোবাসতাম, বিয়ের আগেই সে আমাকে অনেক রঙিন স্বপ্ন দেখিয়েছিল, যার প্রায় সবই ছিল মিথ্যা। আমার তখন মনে হতো সে বুঝি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ। আমি তার ভালোবাসায় এতটাই অন্ধ আর পাগল হয়ে গিয়েছিলাম যে ভালো মন্দের বিচার করার ক্ষমতাও আমি হারিয়ে ফেলেছিলাম। এরপর যা হওয়ার তাই হলো। আমি আমার পরিবারের অনুমতি ছাড়াই ছেলেটিকে বিয়ে করে ফেললাম। বিয়ের পর 1 মাস বেশ ভালোভাবেই কাটছিল, কিন্তু সময় গড়ানোর সঙ্গে সঙ্গে সে তার আসল রূপ দেখাতে শুরু করলো। একদিন তার মোবাইল ফোন হাতে নিয়ে আমি জানতে পারলাম যে সে আরও অনেক মেয়ের সঙ্গে যোগাযোগ রাখে এবং কথা বলে। এই ঘটনাটা আমার জন্য এতটাই অপ্রত্যাশিত আর কষ্টদায়ক ছিল যে আমি যেন পাথর হয়ে গিয়েছিলাম। আমি ধীরে ধীরে আমার ভুলের গভীরতা উপলব্ধি করতে শুরু করলাম। আমি তাকে বোঝানোর চেষ্টা করলাম, দেখো, তুমি তখন বিবাহিত আর আমাদের ভালোবাসার একটা সুন্দর সম্পর্ক আছে, তাহলে অন্য মেয়েদের সঙ্গে তোমার কথা বলার দরকার কি? কিন্তু সে আমার কোনো কথাই শুনতে চাইতো না, বরং আমাকে ধমক দিয়ে বলতো, আমার ব্যক্তিগত ব্যাপার নিয়ে নাক গলাবি না। এসব নিয়ে ঝগড়ার এক পর্যায়ে আমি তার বাড়ি ছেড়ে আমার বাবার বাড়িতে চলে গেলাম। কিন্তু সেখানে যাওয়ার পর থেকেই তিরস্কার আর কটু কথা আমার উপর বর্ষিত হতে লাগলো। পরিবারের সবাই বলতে লাগলো, আমরা তো আগেই বলেছিলাম যে ছেলেটা ভালো না, ওর পরিবারও সুবিধার না, তখন আমাদের কথা কেন শুনিসনি? আমি আমার বাবার বাড়িতে মাত্র 2-3 দিন কাটিয়েছি। এরই মধ্যে আমার স্বামী তার পরিবারের সবাইকে নিয়ে আমাদের বাড়িতে হাজির। সে সোজা আমার ঘরে ঢুকলো এবং আমার কাছে এসে ক্ষমা চাইতে লাগলো। সে বলল, আমি আমার ভুল বুঝতে পেরেছি, তুমি দয়া করে আমার সাথে চলো প্লিজ, আমাকে ক্ষমা করে দাও। বিয়ের পর এটাই আমাদের প্রথম বড় ধরনের ঝগড়া ছিল। আমি ভাবলাম মানুষ হিসেবে তার একটা ভুল হতেই পারে, হয়তো তাকে আর একটা সুযোগ দেওয়া উচিত। সে যেহেতু নিজে এসে ক্ষমা চাইছে, তাই আমি বিশ্বাস করলাম যে সত্যিই তার ভুল বুঝতে পেরেছে সে। কিন্তু আমার ধারণাটা ছিল পুরোপুরি ভুল। আমি যেই না তার সঙ্গে বাড়িতে ফিরলাম, তার সেই আগের দুর্ব্যবহার আবার শুরু হয়ে গেল। এরই মধ্যে আমাদের সংসারে একটি কন্যা সন্তানের জন্ম হলো। আমাদের মধ্যে ঝগড়াঝাটি লেগেই থাকতো, আবার কিছুদিন পর হয়তো তা মিটমাটও হয়ে যেত। সত্যি বলতে কি, এই মিটমাট করার পেছনে আমার পরিবারের সদস্যদের ভূমিকাই ছিল সবচেয়ে বেশি। আমি জানতাম আমি যতদিন বাবার বাড়িতে থাকব ততদিন সবার তিরস্কার আর কটু কথা শুনেই আমাকে বাঁচতে হবে। মূলত সেই কারণেই আমি বারবার আপোষ করে তার কাছে ফিরে আসতাম। কিন্তু আমি ঘূর্ণাক্ষরেও কল্পনা করতে পারিনি যে এই জীবন আমাদের কোথা থেকে কোথায় নিয়ে যাবে। আপনাদের তো জানালামই যে আমাদের একটি মেয়ে হয়েছে। আমি শুনেছিলাম সন্তান জন্মানোর পর স্বামীদের মধ্যে অনেক পরিবর্তন আসে, তাদের মধ্যে যে শিশুসুলভ খামখেয়ালিপনা থাকে তা দূর হয়ে যায় এবং তারা দায়িত্বশীল হয়। কিন্তু আমার মেয়ের জন্মের পরেও তার মধ্যে বিন্দু মাত্র কোনো পরিবর্তন আসেনি। সে আগে যেমনটা ছিল ঠিক তেমনটাই রয়ে গেল। এরপর সে ধীরে ধীরে আমার বিয়ের গয়নাগুলো বিক্রি করা শুরু করলো। কিন্তু সমস্যাটা সেই আগের জায়গাতেই রয়ে গেল। আমি যখনই বাবার বাড়িতে যেতাম, পরিবারের লোকজন পুরনো সেই একই কথা শোনাতে শুরু করত, তোকে তো কতবার বুঝিয়েছি, তখন তো বুঝলি না, এখন নিজেই সবকিছু সামলে নে। এই ধরনের কথাগুলো আমাকে ভীষণ কষ্ট দিত। এই কারণেই আমি সেই দুর্বিষহ পরিস্থিতিতে টিকেছিলাম আর আল্লাহর কাছে অনবরত দোয়া করতাম যেন আল্লাহ তাআলা কোনো একদিন তাকে সঠিক পথ দেখান এবং সে তার আচরণ পরিবর্তন করে। মেয়ের জন্মের পর আমি তার যত্ন দিতে ব্যস্ত হয়ে পড়লাম, আর সে নিজের মতো খারাপ কাজে লিপ্ত হয়ে রইল। এভাবে সময় কেটে গেল। আমার আরও 2টি সন্তান হলো, কিন্তু একদিন এমন একটি মর্মান্তিক ঘটনা ঘটল যার পর আমাকে বাধ্য হয়ে বাড়ি ফিরে আসতে হলো। এরপর আমি তাকে ডিভোর্সের জন্য আইনি নোটিশও পাঠিয়ে দিলাম। ঘটনাটি হলো, একদিন সে মদ্যপ অবস্থায় ঘরে ঢুকলো। সেটাই ছিল প্রথমবার যখন আমি জানতে পারলাম যে সে মদ্যপান করে। তার মুখ থেকে
গন্ধ আসছিল তীব্র। আমার ছোট মেয়েটা যখন আব্বু বলে চিৎকার করে তার দিকে ছুটে গেল তাকে জড়িয়ে ধরার জন্য, ভালোবাসার জন্য, তখন সে আমার মেয়েটাকে সজোরে একটি লাথি মারল। আমার ছোট্ট মেয়েটা ছিটকে পড়ে গিয়ে ব্যথায় কাঁপতে লাগলো। ঠিক সেই মুহূর্তে আমি চূড়ান্তভাবে বুঝতে পারলাম এই ধূর্ত লোকটা জীবনে কখনো বদলাবে না। আমি তখনই আমার বাচ্চাদের নিয়ে নিজের বাবার বাড়িতে ফিরে গেলাম। আমি মনে মনে ঠিক করে ফেলেছিলাম, আর যাই হোক, আমি এই বাড়িতে আর থাকবো না, বরং আলাদা একটা ফ্ল্যাট ভাড়া নেব, যেখানে অন্তত শান্তিতে থাকতে পারবো। কারণ আমার বাবার বাড়ির লোকজনের টিটকারি আর কটু কথা সহ্য করা আমার পক্ষে অসম্ভব ছিল। আমি মাকে আমার পরিকল্পনার কথা জানিয়ে বললাম যে আমি এখানে আর মাত্র কিছুদিন থাকবো। আমার পরিকল্পনা ছিল কোনো একটা স্কুলে চাকরি নিয়ে নিজের আর সন্তানদের খরচ চালাবো। আমি ঠিক সেটাই করলাম। আমি একটি স্কুলে পড়ানোর চাকরি নিলাম। যেহেতু ওটা গ্রামের মধ্যে একটি নামকরা স্কুল ছিল এবং আমার পড়াশোনাও বেশ ভালো ছিল, তাই সেখানে আমি ভালো বেতনটা একটা চাকরিও পেয়ে গেলাম। আমার বড় মেয়েটা ততদিনে স্কুলে যাওয়ার মতো বড় হয়ে গিয়েছিল, তাই সে আমার সঙ্গে স্কুলে যেত। আমার ছোট দুই বাচ্চাকে আমি আমার মায়ের কাছে রেখে যেতাম। দুপুরে যখন স্কুল থেকে ফিরতাম তখন আবার ওদেরকে আমার কাছে নিয়ে আসতাম। এভাবেই আমার প্রতিদিনের জীবনযাত্রা চলতে লাগলো। সেই লোকটা এরপর আমার সঙ্গে যোগাযোগ করার কোনো চেষ্টা করেনি, আর আমিও তার সঙ্গে কোনো যোগাযোগ করিনি। আমি খুলনা অফিসে তালাকের নোটিশ পাঠিয়েছিলাম, কিন্তু সেখান থেকে তখনও কোনো জবাব আসেনি। আমি আদালতে গিয়েছিলাম, কিন্তু সেখানেও মামলাটা ঝুলে রইল। তবে আমি এসব নিয়ে আর বেশি মাথা ঘামাইনি। আমি তো মনে মনে তার থেকে আমার পথ অনেক আগে আলাদা করে ফেলেছিলাম। আমার কাছে তার আর কোনো অস্তিত্বই ছিল না। যখন একজন স্বামীর জন্য স্ত্রীর মন থেকে সমস্ত সম্মান আর ভালোবাসা শেষ হয়ে যায়, তখন তালাক তো শুধু একটা আনুষ্ঠানিকতা মাত্র। আমি একদিন স্কুল থেকে বাড়ি ফিরে দেখি আমার অ্যাপার্টমেন্টের বাইরে আমার এক্স হাজব্যান্ড ঘোরাঘুরি করছে। আমাকে দেখতে পেয়ে সে হাসি মুখে হাত নাড়ল। আমি ভাবলাম বাইরে কোনো রকম ঝামেলা করা ঠিক হবে না, তাই ওকে কথা বলার জন্য ভেতরে নিয়ে এলাম। ভেতরে আসার পর আমি ওকে জিজ্ঞেস করলাম, তুমি এখানে কেন এসেছো? সে উত্তরে বলল, আমাকে মাফ করে দাও, আমি তোমাকে ফিরিয়ে নিতে এসেছি। দেখো, আমি সব খারাপ কাজ ছেড়ে দিয়েছি, এখন আমি একদম ভালো হয়ে গেছি। এসব ছিল তার সেই পুরনো প্রতিশ্রুতি, যা সে আমাকে আগেও অনেকবার দিয়েছে। আমি জানতাম এগুলো এখনো মিথ্যাই। সে আমার কাছে যত টাকা পয়সা ছিল সব হাতানোর ধান্দায় আছে। আমি তাকে কঠোর ভাষায় না করে দিয়ে বললাম, এরপর থেকে তোমার মুখ যেন আমি আর কোনোদিন না দেখি। এবার সে একটা নতুন চাল চালল। সে বলল, ঠিক আছে, তাহলে বাচ্চারা আমার কাছে থাকবে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার মাথায় রক্ত চড়ে গেল। আমি বললাম, যদি বাচ্চাদের দিকে নজর দিস, আমি তোর চোখ তুলে ফেলবো। তুই রাখবি মানে? আবার সেই মারার জন্য, লাথি ঘুষি দেবার জন্য? ওদেরকে আমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না, এই ক্ষমতা কারণেই। আমি রাগে এতটাই দিশেহারা হয়ে গিয়েছিলাম যে তাকে ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দিলাম এবং বললাম, এরপরেও যদি তুই এখানে আসার চেষ্টা করিস, আমি সিকিউরিটি গার্ডকে বলে তোকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেব। বাচ্চাদের নাম শুনে আমি যেন রাগে চলে যাচ্ছিলাম। এই লোকটা তখন বাবা সাজার চেষ্টা করছিল, অথচ যখন বাচ্চারা ওর কাছে থাকতো তখন ভুলেও তাদের দিকে ফিরেও তাকাতো না। এখন সে আমাকে মানসিকভাবে দুর্বল করার জন্য আর ব্ল্যাকমেইল করার জন্য এসব নাটক করছে। আমার বড় মেয়েটা তো ওর বাবার চেহারা দেখলেই ঘৃণায় মুখ ফিরিয়ে নিত। বাবার প্রতি ওর এতটাই তীব্র ঘৃণা জন্মেছিল। আমার ভয় হচ্ছিল পাছে সে যদি আদালতে আমার বিরুদ্ধে মামলা করে বাচ্চাদের অধিকার চেয়ে বসে। কিন্তু ভাগ্যবশত তেমন কিছুই ঘটেনি। এতে আমি কিছুটা স্বস্তি পেলাম। কিন্তু তার দিক থেকে স্বস্তি পেলেও আমার সঙ্গে আরও কিছু অদ্ভুত ভুতুড়ে ঘটনা ঘটতে শুরু করলো, যেগুলো আমার জন্য ছিল অত্যন্ত আশ্চর্যজনক এবং ভীতিকর। প্রথমে যেটা শুরু হলো তা হলো আমার অ্যাপার্টমেন্টের দরজার কলিং বেল বাজতে থাকা। আপনাদের মনে হতে পারে এতে আর অবাক হওয়ার কি আছে। ব্যাপারটা হলো, প্রতি 1 ঘন্টা পর পর কেউ আমার দরজায় বেল বাজাতো। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে বাইরে দেখতাম, কেউ নেই। আমি প্রথমে ভাবলাম হয়তো পাশের অ্যাপার্টমেন্টের বাচ্চারা দুষ্টুমি করছে। আমি আশেপাশের ফ্ল্যাটগুলোতেও খোঁজ নিলাম, কিন্তু কোনো বাচ্চাই এই দুষ্টুমি করছে না। কেউ স্বীকার করল না।
কিন্তু এরপরও এই ঘটনা ঘটতেই থাকলো। প্রথমে শুধু দিনের বেলায়, পরে মাঝরাতেও হতে শুরু করলো। আমি রাত 2-2:30টার সময় ঘুমিয়ে অচেতন অবস্থায় থাকতাম, আর ঠিক তখনই কেউ বেল বাজিয়ে উধাও হয়ে যেত। আমি খুবই অবাক আর চিন্তিত হয়ে পড়লাম যে আসলে হচ্ছেটা কি। শেষমেশ বিরক্ত হয়ে আমি দরজার বাইরে একজন গার্ড নিযুক্ত করলাম। গার্ড নিযুক্ত করার সঙ্গে সঙ্গে অদ্ভুতভাবে ঘন্টার আওয়াজ বন্ধ হয়ে গেল। তখন আমি মোটামুটি নিশ্চিত হলাম এটা নিশ্চয়ই কোনো প্রতিবেশী বাচ্চার দুষ্টুমি ছিল, কারণ এখন গার্ডকে সে দেখে ফেলেছে এবং বুঝে গেছে এবার ধরা পড়ে যাবে। সম্ভবত এই কারণেই সে বেল বাজানো বন্ধ করে দিয়েছে। এরপর 2-3 দিন বেশ শান্তিতেই কাটলো, কিন্তু তারপর আবার নতুন এক উপদ্রব শুরু হলো। সেটা হলো আমার বাড়িতে যে TNT ল্যান্ডফোনটা ছিল, প্রতি আধা ঘন্টা পর পর তাতে কেউ ফোন করতে শুরু করলো। আমি যখনই ফোন ধরতাম অপর প্রান্ত থেকে কেউ কোনো কথা বলতো না, শুধু হালকা একটা ফিসফিসানির মতো শব্দ শোনা যেত। আমি আপনাদের চ্যানেলের ভিডিও কমেন্টে প্রায় দেখি মানুষ প্রশ্ন করে যে অমুক সময়ে এই প্রযুক্তি ছিল কি। 2000 সালের কথা বলছি। তখন ল্যান্ডলাইন অনেকের কাছেই ছিল, আর এই টাইমে মূলত ল্যান্ডফোনের ব্যবহার মোবাইলের কারণে কমতে শুরু করে। যাই হোক, অনলাইনে বা বিভিন্ন জায়গায় এই ইনফরমেশন আপনারা পেতে পারেন। যাই হোক, প্রতিদিনের এই ল্যান্ডফোনের টর্চারে আমি অতিষ্ঠ হয়ে আমার ল্যান্ডফোনের সংযোগটা বন্ধ করে দিলাম এবং তার কেটে ফেললাম। আমার মনে হচ্ছিল এই সমস্ত ঘটনার পেছনে আমার সেই তথাকথিত স্বামী জড়িত। হয় সে নিজে সব করছে, অথবা অন্য কাউকে দিয়ে করাচ্ছে, যার একমাত্র উদ্দেশ্য আমাকে বিরক্ত করা, মানসিকভাবে হয়রানি করা। এরপর যে নতুন ঘটনা ঘটল সেটা ছিল আরও বিস্ময়কর এবং ভয়ঙ্কর। আমার বড় মেয়েটা হঠাৎ করেই খুব খিটখিটে মেজাজের হয়ে গেল, আর আমার সঙ্গে অত্যন্ত রূঢ় ও অদ্ভুত আচরণ করতে শুরু করলো। আমি অবাক হয়ে ভাবছিলাম ওর হঠাৎ হলো কি। সে কথায় কথায় বলতো, আমি তোমাদের সঙ্গে থাকতে চাই না, আমাকে বাবার কাছে যেতে হবে। ওর এই পরিবর্তনে আমি হতবাক হয়ে যাচ্ছিলাম। যে মেয়ে আগে তার বাবার মুখও দেখতে চাইতো না, সে এখন তার বাবার জন্য আমার সঙ্গে অকারণে ঝগড়া করছে। একদিন দুপুরে আমি বাচ্চাদের নিয়ে স্কুল থেকে আমার অ্যাপার্টমেন্টে ফিরলাম। দরজার সামনে এসে দেখি সেখানে কয়েক ফোঁটা রক্ত পড়ে আছে। আমি দরজা খুলে বাচ্চাদের ভেতরে ঢুকিয়ে নিলাম, তারপর টিস্যু পেপার দিয়ে সেই রক্তের দাগগুলো মুছে ফেললাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না যে এই রক্ত আমার বাড়ির দরজার সামনে কিভাবে এলো। যখন কোনো কিছুর কুল কিনারা পাওয়া যায় না, তখন সব কিছু আল্লাহর ওপরে ছেড়ে দেয়াই ভালো। আমিও বিষয়টা আল্লাহর ওপরে ছেড়ে দিলাম। কে জানে কোথা থেকে রক্তের ফোঁটাটা এলো। হয়তো কোনো বেড়াল এখানে কোনো কিছু শিকার করে নিয়ে এসেছিল, আহত অবস্থায় এখান দিয়ে নিয়ে গেছে, হয়তো তারই রক্তের ফোঁটা। এবার বলি এক রাতের ঘটনা। আমি গভীর ঘুমে আচ্ছন্ন ছিলাম। ঘুমের মধ্যেই আমার এমন মনে হচ্ছিল যেন কেউ আমার পাশে এসে দাঁড়িয়েছে। আমি হঠাৎ চোখ খুলে দেখি আমার বড় মেয়েটা আমার বিছানার পাশে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো টকটকে লাল হয়েছিল, আর তাকে দেখে মনে হচ্ছিল সে একদমই নিজের মধ্যে নেই। সে আচমকা আমার জামার গলা চেপে ধরে বিছানা থেকে তুলে আমার গালে সজোরে একটা থাপ্পড় মারল এবং বলতে লাগলো, আমাকে আমাকে আমার বাবার কাছে যেতে দে, না হলে আমি তোকে মেরেই ফেলবো। আমি বিস্ময়ের চোখে ওর মুখের দিকে তাকিয়েছিলাম। আমার মনে হচ্ছিল আমি হয়তো কোনো দুঃস্বপ্ন দেখছি। বাস্তবে এমন দৃশ্য কি কেউ কখনো দেখতে পারে যে তার 5-6 বছরের মেয়ে তার জামার কলার ধরে থাপ্পড় দিচ্ছে? ভয়ে আমার গলা শুকিয়ে গিয়েছিল। আমি হতভম্ব হয়ে মেয়ের দিকে তাকিয়েছিলাম। এরপর সে আমার কলার ছেড়ে দিয়ে হঠাৎ জ্ঞান হারিয়ে মেঝেতে পড়ে গেল। আমি সঙ্গে সঙ্গে ওকে কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিলাম। তার মুখে পানির ছিটা দিয়ে তাকে কিছুটা ধাতস্থ করার চেষ্টা করলাম। তারপর ওকে একটু পানি খাইয়ে দিলাম। ও অবাক হয়ে আমার দিকে তাকিয়ে জিজ্ঞেস করলো, মা, কি হয়েছে? তুমি রাতের বেলা এখানে কি করছো? আমি বললাম, শোনা, তোমার কি কিছু মনে আছে তুমি একটু আগে কি করেছো? ও বলল, না মা, আমি তো ঘুমাচ্ছিলাম। আমি ওকে বুঝিয়ে বললাম, কিছু হয়নি, আমি তো শুধু তোমাকে দেখতে এসেছিলাম। আমি চাইনি ও আমার কথায় আরো ভয় পেয়ে যাক। ওকে আরাম করে শুইয়ে দিয়ে আমি নিজের ঘরে ফিরে এলাম। আমি আমার ঘরে ঢুকেই দেখলাম ঘরের সমস্ত জিনিসপত্র ওলট পালট হয়ে আছে। আমার বিছানাটা উল্টো করে রাখা,
সাইড টেবিলগুলো উল্টে পড়ে আছে, আর আলমারি থেকে কাপড় চোপড় বের করে বাইরে ছড়িয়ে ছিটিয়ে ফেলা হয়েছে। অথচ আমি আমার মেয়েকে তার ঘরে নিয়ে গিয়েছিলাম মাত্র 10 মিনিটের জন্য। এই 10 মিনিটের মধ্যে এত কিছু ঘটে গেল, অথচ আমি সামান্যতম কোনো আওয়াজও পেলাম না। আমি ঠিক করলাম সকালে উঠেই মায়ের সঙ্গে এই ব্যাপারে বিস্তারিত কথা বলবো। সবকিছু আমার নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছিল। আমার মনে হচ্ছিল এর পেছনে নিশ্চয়ই এমন কোনো অশুভ শক্তি আছে যাকে আমরা জাদু বা জিন বলে থাকি। সকালে যখন মাকে সবকিছু খুলে বললাম, তিনি বললেন, হ্যাঁ মা, এটা সিরিয়াসলি চিন্তা করার মতো বিষয়, কিন্তু আল্লাহ ভরসা, তিনি সব ভালো করবেন, তুই চিন্তা করিস না। এই ঘটনার পর আমি এতটাই ভয় পেয়ে গিয়েছিলাম যে আমি সিদ্ধান্ত নিলাম কিছুদিন মায়ের কাছে গিয়েই থাকবো। যাই হোক, আমি সামান্য কিছু জিনিসপত্র গুছিয়ে মায়ের বাড়ি চলে গেলাম। মায়ের কাছ থেকে কিছুটা শান্তি পেলাম। সেখানে ভাই বোনেরা ছিল, একটা হাসি খুশির পরিবেশ ছিল, অন্তত আমি আর একা ছিলাম না। কিন্তু দুর্ভাগ্যবশত সেখানেও অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করলো। একদিন আমি স্কুলে ছিলাম, হঠাৎ মায়ের ফোন এলো। রুবিনা, তুই কোথায়? মা, আমি তো স্কুলে, আর কোথায় থাকবো? না মা, মাত্র 5 মিনিট আগেই তুই আমার ঘরে এসে বসেছিলি। মায়ের কথা শুনে আমি চমকে গেলাম। মা, আপনি কি এসব অদ্ভুত কথা বলছেন? রুবিনা, আমি সত্যি বলছি, আমি নিজের চোখে তোকে দেখেছি। তুই আমার কাছে এসেছিলি, বসলি, তারপর কোনো কথা না বলে আবার উঠে চলেও গেলি। মায়ের কথায় আমি বিশ্বাস রাখতে পারছিলাম না। আমার মনে হলো মা হয়তো কোনো ভুল করছেন। আমার বোনকে ফোনটা দিন তো, ওর সাথে কথা বলবো। আমার বোনও একই কথা নিশ্চিত করলো। সে বলল, হ্যাঁ আপু, তুমি তো ঠিক একটু আগে আমাদের কাছে বিছানায় এসে বসেছিলে। আমরা যখন তোমাকে জিজ্ঞেস করলাম তুমি স্কুলে যাওনি কেন, তখন তুমি কোনো উত্তর না দিয়ে উঠে চলে গেলে। আমি ছুটির পরে বাড়ি ফিরে আসার পরও মা এবং বোন দুজনেই আমাকে এই কথা শোনাতে লাগলো। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। কে এই ব্যক্তি যে হুবহু আমার মতো দেখতে আমার বাড়িতেই ঘোরাফেরা করছে? শুধু মা নন, আমার বোনও তাকে দেখেছে। যখন কিছুই বুঝতে পারছিলাম না, তখন বিষয়টা আল্লাহর উপরে ছেড়ে দেয়াই শ্রেয় মনে করলাম। আমরা আল্লাহর উপরেই ভরসা রাখলাম, কারণ আমাদের আর কি বা করার আছে। এরপর এক রাতে এমন একটা ঘটনা ঘটল, আমি অনুভব করলাম আমার সামনে কেউ একজন দাঁড়িয়ে আছে। জানি না কেন, ঘুমের মধ্যেও আমি এটা অনুভব করতে পারলাম। সামান্য একটু শব্দ হলেও আমার ঘুম ভেঙে যেত। আমি চোখ খুলে দেখলাম আমার মেয়েটা আমার সামনেই দাঁড়িয়ে আছে, কিন্তু এবারের দৃশ্যটা ছিল আগের চেয়েও অনেক বেশি ভয়ঙ্কর। তার হাতে একটা ধারালো ছুরি ছিল, আর সেই ছুরিটা নিয়ে সে আমার পেটের দিকে সজোরে আঘাত করতে উদ্যত হলো। আল্লাহর অশেষ রহমতে আমি শেষ মুহূর্তে শরীরটাকে ঘুরিয়ে নিতে পেরেছিলাম, নাহলে ছুরিটা পুরোটাই আমার পেটের ভেতরে ঢুকে যেত। ঠিক সেই মুহূর্তে আমার মেয়ে ছুরিটা মারার পরেই জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেল। আমি চিৎকার করে সবাইকে ডেকে আনলাম আর ওদের সেই ভয়াবহ দৃশ্যটা দেখালাম। সবার মুখেই ছিল আতঙ্কের ছাপ। ভাবতেই শরীর শিউরে উঠল যে নিজের মেয়েই আমাকে মারার চেষ্টা করছে। আমি ভেতর বাইরে সব দিক থেকে কেঁপে কেঁপে উঠছিলাম। আমার হাত পা অবশ হয়ে আসছিল। মা আমাকে ধরে বসালেন, পানি খাইয়ে শান্ত করার চেষ্টা করলেন। মা বুঝতে পারছিলেন আমি কতটা ঘাবড়ে গেছি। যখন আমার মেয়ের জ্ঞান ফিরল, তখন আগের মতোই তার কিছু মনে ছিল না, বরং সে অবাক হয়ে সবাইকে একসঙ্গে দেখে জিজ্ঞেস করল, তোমরা সবাই এখানে এভাবে দাঁড়িয়ে আছো কেন? মা আমাকে বললেন, শোন রুবিনা, কাল সকালে আমি তোকে শাহ বাবার কাছে নিয়ে যাব। তিনি খুব সম্মানিত একজন বুজুর্গ মানুষ, তিনি নিশ্চয়ই এর কোনো একটা সমাধান দিতে পারবেন। যাই হোক, আমরা পরদিন সকালে উঠলাম এবং শাহ বাবার দরবারে গেলাম। আমরা শাহ বাবাকে বিস্তারিত কিছুই বলিনি, শুধু এটুকু বললাম, বাবা, আপনি আমাদের জন্য একটু ইস্তেখারা করে দিন। এরপর বাবা আমার বিষয়ে কথা বলতে শুরু করলেন। আমরা সবাই বিস্ময়ে চুপ হয়েছিলাম। তিনি বললেন, মা, তোমার এই সমস্ত সমস্যার পেছনে তোমার স্বামী। সে তোমার উপর ভয়ঙ্কর কালো জাদু করেছে। তার মুখ থেকে আমার স্বামীর নাম শুনে আমার মাথা ঘুরে গেল, কারণ আমার স্বামী ছাড়া আর কারো সঙ্গেই আমার এমন কোনো শত্রুতা ছিল না। একমাত্র ওই লোকটাই ছিল আমার জীবনের খলনায়ক, যে আমাকে কোনোভাবেই শান্তিতে থাকতে
দিচ্ছিল না। আর যখন সে বাচ্চাদের নিয়ে যাওয়ার জন্য আমার কাছে এসেছিল, আমি তাকে ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছিলাম। তারপর থেকে তার দিক থেকে একটা সম্পূর্ণ নীরবতা ছিল। আমি ভেবেছিলাম সে হয়তো নিজের সম্মান বাঁচাতে চুপ হয়ে যাবে, কিন্তু এখন আমি বুঝতে পারলাম সে গোপনে আমার কি ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে। ওই হতভাগা আমার ওপর জাদু করাচ্ছিল। সে আমাকে তখনও তালাক দেয়নি, যেন আমি মারা গেলে আমার সম্পত্তির টাকা সে পেতে পারে। জাদুর মাধ্যমে সে আমার বাচ্চাদের মনও পিষিয়ে দিচ্ছিল, আর তাদের মাধ্যমেই আমাকে হত্যা করার চেষ্টা করছিল। শাহ বাবা আমাকে একটি দোয়া পড়তে দিলেন এবং বললেন, মা, তুমি সারাদিন যত বেশি সম্ভব এই দোয়াটা পড়বে। এতে শুধু তোমার আর তোমার বাচ্চাদের ওপর থেকে জাদুর প্রভাবই কেটে যাবে না, বরং এই জাদু উল্টো তার উপরেই ফিরে যাবে। তাই আমি স্কুল থেকে 2 সপ্তাহের ছুটি নিয়ে সারাদিন ওই দোয়া পড়তে লাগলাম। আমি এক নাগাড়ে পড়তেই থাকতাম। আমি দিন রাত ঘুম জাগরণে সবসময় ওই দোয়া পড়তাম। এমনকি আমার মা বলতেন ঘুমের মধ্যে আমার মুখ থেকে বিড়বিড় করে ওই দোয়া বের হতো। আমার স্কুলের ছুটির তখনও 2-3 দিন বাকি ছিল। এমন সময় আমি খবর পেলাম যে আমার স্বামীকে হত্যা করা হয়েছে। খবরটা শুনে আমি একদম হতভম্ব হয়ে গেলাম। স্বাভাবিকভাবে মারা যাওয়া আর খুন হওয়া দুটো সম্পূর্ণ আলাদা ব্যাপার। প্রথমে শুধু এটুকুই খবর পেয়েছিলাম যে তাকে হত্যা করা হয়েছে, কিন্তু ধীরে ধীরে যখন বিস্তারিত খবর আসতে লাগলো, তখন জানা গেল যে তার গর্ভধারিণী মাই তাকে খুন করেছে। আর তাকে হত্যা করার পর যখন তার মাকে পুলিশ গ্রেফতার করলো, তখন তিনি নিজের অপরাধ অস্বীকার করলেন। তিনি বললেন, আমি তো আমার সন্তানকে মারিনি। আমি কি পাগল নাকি যে নিজের সন্তানকে খুন করব? তার কিছু মনে ছিল না। এর মানে হলো তার করা জাদুটাই তার উপর উল্টে গিয়েছিল। ঠিক যেভাবে আমার মেয়ে আমাকে মারার চেষ্টা করেছিল এবং আল্লাহ আমাকে বাঁচিয়েছিলেন, ঠিক সেভাবেই তার মা ঘুমের মধ্যে ছুরিকাঘাতে তাকে হত্যা করে। এই ঘটনা শুনে আমার শরীর হিম হয়ে গেল। তার মাও তার কৃতকর্মের ফল পেয়েছে, কারণ যখনই আমার সঙ্গে তার ছেলের ঝগড়া হতো, সে সবসময় তার অন্যায়কে প্রশ্রয় দিত আর নিজের ছেলেকেই ঠিক প্রমাণ করার চেষ্টা করত। তার মাকে এই অপরাধের জন্য জেলেও যেতে হয়েছিল, আর আমি সেই অভিশপ্ত স্বামী আর তার পরিবার থেকে চিরতরে মুক্তি পেয়েছিলাম। আজ এই ঘটনার প্রায় 25 বছর হয়ে গেছে। আমি শুনেছি আমার সেই শাশুড়ি জেলেই মারা গেছেন। আমার বাচ্চাদেরও এখন বিয়ে হয়ে গেছে। 2 ছেলে বেশ ভালো চাকরি করছে। মেয়ের বিয়ে হয়েছে খুব ভালো একটা পরিবারে। আল্লাহর অশেষ রহমতে এখন সবকিছু ঠিকঠাক আছে। যেদিন থেকে আমার এই অভিশপ্ত স্বামী মারা গেছে, সেদিন থেকে আমার সঙ্গে এমন কোনো অলৌকিক ঘটনা আর ঘটেনি, যাকে আমি জাদু বা জিনের কারসাজি বলতে পারি। মানুষের জীবনে ছোটোখাটো পরীক্ষা তো আসেই, কিন্তু দরজায় রক্তের ফোঁটা পড়া বা ওই ধরনের প্যারানর্মাল ঘটনা আর কখনোই আমার সঙ্গে ঘটেনি। আমি বুঝতে পারি না মানুষ এই বাস্তব জগতে বেঁচে থাকার জন্য কতই না বিলাসিতা আর ভুল করে, কত পাপ করে। তারা এটা একবারও ভাবে না যে পরের মুহূর্তগুলো তার জীবনে কেমন হবে। পরকালের সময় খুব কাছেই সবার। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত অত্যন্ত মূল্যবান। আমরা কেউই জানি না আমরা কতদিন বাঁচব। তাই প্রতিটি মুহূর্ত আর প্রতিটি দিনকে নিজের জীবনের শেষ দিন মনে করে বাঁচা উচিত। প্রিয় লিসেনার্স, এই ছিল আজ আপনাদের জন্য কালেক্ট করা রুবিনা আন্টির ঘটনা। যদি ভালো লাগে তাহলে আমি কৃতজ্ঞ থাকব, আর ভালো না লাগলে আমি আন্তরিকভাবে দুঃখিত। সবার সুস্থতা কামনা করছি। এই বলে তিনি শেষ করেছেন ঘটনা। আশা করছি আপনারা যারা শুনলেন তাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের জানাবেন, এবং ঘটনার সম্পর্কে যদি আপনাদের কোনো মতামত থাকে কমেন্ট সেকশনে লিখুন। আর ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সাথে, প্রিয় মানুষদের সাথে। আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। লুকোচুরি খেলবে? লুকোচুরি? তুমি লুকাও, আমি ঠিকই তোমাকে খুঁজে পাবো। Bhoot.com with Russell. আরও একবার আপনাদের সবাইকে
আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। আমরা সরাসরি চলে যাব আরও একটি ঘটনায়। আশা করছি প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি রাসেল ভাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি মুদাব্বির হাসিব, সত্য ইউটিউব চ্যানেলের প্রভাষক। অনেকেই হয়তো আমাকে চেনেন। যাই হোক, আমি আজকে যে ঘটনাটা শেয়ার করতে চাচ্ছি সে ঘটনাটা হচ্ছে আমার একজন রোগীর, এবং ঘটনাটা ঘটেছে তার বড় ভাইয়ের সাথে। ঘটনাটা মূলত ঘটে হচ্ছে মানিকগঞ্জ জেলায়। কোন স্থান বা কোন গ্রামে সেটি আমি বলতে চাচ্ছি না, কেননা যার সাথে ঘটনা ঘটেছে তিনি নিষেধ করেছেন, এবং তার ছদ্মনাম হিসেবে আমি তার নাম দিচ্ছি ফিরোজ। আমি এখন সরাসরি ঘটনায় চলে যাই। ঘটনাটি বলার আগে আমি ফিরোজ সাহেবের বাসার বর্ণনা দিই। সেটি হচ্ছে, আপনারা জানেন যে প্রত্যন্ত গ্রামের মধ্যে একটি বড় উঠান থাকে, এবং সচরাচর গ্রাম অঞ্চলের মানুষ কৃষিজীবী মানুষ হয় এবং অনেকেই গরু পালন করেন। তেমনি ফিরোজ ভাইয়েরও কয়েকটি গরু ছিল যা তিনি পালন করতেন, এবং তার বাড়ি থেকে 5 থেকে 7 মিনিট সময় লাগে তাদের একটি নিজস্ব পুকুর আছে, যেখানে তিনি মাছের চাষও করে থাকেন। কিন্তু সবচেয়ে মজার বিষয় হচ্ছে, কয়েকদিন যাবৎ ফিরোজ ভাই লক্ষ্য করলেন যে তার পুকুরের মধ্যে এবং পুকুরের পাড়ে মাছের দেহ অবশেষ পড়ে থাকে। অর্থাৎ মাছের কখনো মাথা, কান কিংবা লেজ তিনি পড়ে থাকতে দেখেন, এবং ছোট মাছ অনেক সময় পাড়ের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখেন। এই ঘটনা প্রায় কয়েকদিন চলল। তিনি অত্যন্ত রাগান্বিত হয়ে চিন্তা করলেন যে আসলে কোনো শত্রু এই কাজ করছে কি না তা তিনি লক্ষ্য করবেন। যার দরুন তিনি একদিন নিয়ত করলেন যে আজকে রাত্রে তিনি দেখবেন আসলে মাছগুলোকে কে মারে কিংবা মাছগুলো কে নিয়ে যায়। সে জিনিসটা দেখার জন্য তিনি সেই দিন সকাল থেকেই, ঘটনাটি ঘটেছে আসলে আজ থেকে প্রায় 8-10 বছর আগে, তো সেদিনও প্রতিদিনের ন্যায় সকাল থেকেই তিনি নিয়ত করেন যে আজ রাতে দেখবেন তার পুকুরের বড় মাছগুলো কে নিয়ে যায় এবং দেহ অবশেষ কে রেখে ফেলে যায়। যাই হোক, যেমন চিন্তা তেমন কাজ। উনি রাতে ঘুমানোর, যখন সবাই ঘুমিয়ে গেল ঠিক তখন উনি চিন্তা করলেন উনি একা যাবেন এবং দেখবেন যে আসলে মাছ কে নেয়। ওনাদের বাড়ির সামনে একটি বড় উঠান, যার পাশে তার গোয়াল ঘর রয়েছে, এবং সেই গোয়াল ঘরের রাস্তা ধরেই তাকে আসলে সেই পুকুর পাড়ে যাওয়া লাগে। যখন তিনি পুকুর পাড়ের উদ্দেশ্যে যাচ্ছেন তখন তার প্রকৃতির ডাকে সাড়া দিতে হয়, কিন্তু ওনার বাড়ি ছেড়ে আসার কারণে উনি ভাবেন যে গোয়ালঘর এবং পুকুরের মাঝামাঝি যে স্থানটি কয়েকটি গাছপালা আছে, এখানেই তিনি তার কাজটি সারবেন। তিনি সেখানে প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বসেন। ঠিক এমন অবস্থাতেই আপনারা হয়তো অনেকেই হ্যাজাক লাইট দেখেছেন। এরকম কয়েকটি হ্যাজাক লাইট জ্বলছে পুকুরের মধ্যে, এরকম তার কাছে মনে হলো, এবং তখন তিনি আস্তে আস্তে পুকুরের দিকে আগালেন। তিনি ভাবলেন যে হয়তো কয়েকজন চোর এখানে এসেছে এবং যারা হ্যাজাক লাইটের আলোতে মাছ খুঁজছে, এরকম ধারণা করে তিনি যেখানে প্রকৃতির ডাকে সাড়া দিতে বসেছিলেন সেখান থেকে একটি ডাল ভাঙেন, গাছের ডাল, এবং তিনি আস্তে আস্তে সেই আলোকে অনুসরণ করে চলতে থাকেন যে আসলে কে মাছ চুরি করছে এবং তাকে ধরে
উত্তম মধ্যম দিবেন, এরকম একটি চিন্তা ভাবনা তিনি করেন। কিন্তু উনি এটি কখনোই ভাবেননি যে আসলে সামনে ওনার জন্য কি অপেক্ষা করছে। যাই হোক, যেমন তিনি ভাবলেন তেমনই কাজটি করলেন। উনি সামনে এগিয়ে গেলেন এবং পুকুর পাড়ে যেতেই তিনি দেখলেন সেখানে কোনো আলোই নেই এবং একটি নিভু নিভু আলো যেটি পাড়ের খুব কাছাকাছি দেখা যাচ্ছে। তিনি তখন বললেন, কে ওখানে? 3-4 বার ডাক দেওয়ার পরও কোনো ধরনের উত্তর তিনি পেলেন না। যখন 4র্থবার ডাক দিলেন তখন তিনি যা শুনলেন তা অনেকটা এমন, আমি মাছ খাই, আমি প্রতিদিন আসি মাছ খাওয়ার জন্য। ফিরোজ ভাই অনেকটা রেগে গেলেন এবং বললেন, এই চোর, তুই আমার সামনে আয় সাহস থাকলে, কোথা থেকে কথা বলতেছিস? এবং তিনি অনেক গালমন্দ করেন। একটা সময় সেই রুক্ষ ভয়েস বা কণ্ঠটি তাকে বলে, তুই কি আমার সাথে মারামারি করে পারবি? তুই কি আমার সাথে মারামারি করতে চাস? হ্যাঁ, এই কথা বলে অট্ট হাসি দিতে থাকে। ফিরোজ ভাই আরও বেশি রাগান্বিত হন এবং বলে যে, তোর যদি সাহস থাকে তাহলে তুই আমার সামনে আয়। উনি প্রতিমধ্যে খেয়াল করলেন কোনো একজন ব্যক্তি পাড়ের থেকে উপরের দিকে উঠে আসছে এবং তার থেকে 5 থেকে 6 ফিট দূরত্বে এসে দাঁড়িয়েছে। উনি চাঁদের আলোতে যতটুক দেখতে পেলেন যে তার মুখটা অনেকটাই শেয়ালের মতো এবং তার চোখের যে কোটর সেখানে চোখ হচ্ছে লাল টকটকে চোখ, যেটিকে রক্তচক্ষু বলা যায়, এবং শরীরের কোনো অংশ পশমের জন্য দেখা যাচ্ছে না, এতটাই ঘন পশম। পা থেকে মাথা পর্যন্ত পরিপূর্ণ পশমে ভর্তি। সে সামনে এসে বলল, কিরে, তুই না আমার সাথে দেখা করতে চেয়েছিলি, মারামারি করবি? আয় মারামারি করি। ফিরোজ ভাই গ্রামের ছেলে হওয়াতে তিনি ওই সময় বুঝে গিয়েছিলেন যে আসলে এটি কোনো মানুষ নয়, এটি হচ্ছে অশরীরী। এবং অত্যন্ত সাহসী হওয়াতে তিনি বিচলিত না হয়ে সেই পিচাসকে তিনি বললেন, আয়, তুই আমার কাছে আয়, তোর সাথে অবশ্যই আমার বোঝাপড়া আছে। এই কথা বলতেই তার উপরে সেই পিচাসটা হাসতে থাকে এবং বলে যে, তুই যেখানে দৌড় দিয়ে পালানোর কথা সেখানে তুই আমার সাথে পাঙ্গা লড়তে চাস? ঠিক আছে, তোর সাথে আমি পাঙ্গা লাগবো না। তোর পুকুর থেকে আমি প্রতিদিন মাছ খাবো এবং তোকে আমি কিছু বলবো না, তুই যদি আমার তোর পুকুরের মাছ আমাকে দিস। ফিরোজ ভাই কোনোভাবেই সে খারাপ জিন বা পিচাসের সাথে কম্প্রোমাইজ করতে রাজি হলেন না। তিনি তার শরীরের সব কাপড় চোপড় খুলে ফেললেন, কারণ তিনি জানতেন যে অশরীরী নাকি কাছে কিনারে আসলে বিবস্ত্র অবস্থায় কোনো মানুষকে দেখলে তার পরিপূর্ণ ক্ষতি করতে পারেন না। এটি তার লোক মুখে শোনা একটি কথা ছিল, যেটাই তিনি বিশ্বাস করতেন। যেমন ভাবনা তেমন কাজ, উনি বিবস্ত্র হয়ে গেলেন এবং পিচাসের দিকে তিনি ঝাঁপিয়ে পড়লেন। ফিরোজ ভাইয়ের দাদা তিনি এই বিষয়ে অনেক পারদর্শী ছিলেন। তিনি ফিরোজ ভাইকে অনেক কিছু শিখিয়ে গিয়েছিলেন যে কিভাবে খারাপ জিন কিংবা এই অশরীরের থেকে বেঁচে থাকা যায়। ফিরোজ ভাই নিজেও অনেক মন্ত্রতন্ত্র জানতেন, যার দরুন তার মধ্যে কোনো ভয় কাজ করেনি
বরং এদিকে ফিরোজ ভাইও মারতে লাগলেন, পিচাসটিও তাকে তার নখ দিয়ে আঁচড় দিতে থাকলো। এমতো অবস্থায় তাদের দুইজনের যুদ্ধ চলতে থাকলো এবং একটা সময় যখন ফিরোজ ভাই তার দাদার শিখানো সেই মন্ত্রগুলো পড়তে থাকলো এবং পিচাসের উপরে প্রহার করতে থাকলো, তখন পিচাস একটি শর্ত দেয় ফিরোজ ভাইকে। যে পিচাসটি ফিরোজ ভাইকে বলে যে আমি কারো কোনো ক্ষতি করব না, তুই যদি আমাকে প্রতিদিন এখান থেকে মাছ দিস তাহলে আমি তোকে কেন কাউকে বিরক্ত করব না। ফিরোজ ভাই তার এই শর্তে নাকশ প্রকাশ করলেন, রাজি হলেন না। তখন পিচাসটি ফিরোজ ভাইকে বলল, আচ্ছা যা, তুই সপ্তাহে একদিন সোমবার একটি বড় মাছ শুধুমাত্র তোর পুকুর থেকে আমি খাবো, এই শর্তে তুই রাজি হয়ে যা, তাহলে আমি তোরও কোনো ক্ষতি করব না এবং এখানে আশেপাশে থাকা মানুষকেও কোনো বিরক্ত আমি করব না। ফিরোজ ভাই ভাবলেন যে হয়তো ফিরোজ ভাই অনেক মন্ত্র জানেন বা তার দাদার শেখানো কিছু জিনিস জানেন, যার দরুন তিনি বেঁচে থাকতে পারবেন। যদি এমন হয় যে গ্রামের অন্য কোনো মানুষ এই পিচাসের শিকার হয়, তাহলে হয়তো বেঁচে বাড়ি ফেরার সম্ভাবনা থাকবেই না। এই চিন্তা করে ফিরোজ ভাই তখন এই শর্তে রাজি হয় এবং পিচাসকে বলে, আচ্ছা যা, তুই সপ্তাহে একদিন সোমবার একটি বড় মাছ খাবি, কিন্তু আমাকে কিংবা আমার পরিবারের কিংবা আশেপাশের কোনো মানুষের কোনো ক্ষতি তুই করতে পারবি না। পিচাসের কথা যেমন ফিরোজ ভাই মানলেন, পিচাসকেও ফিরোজ ভাই একটি শর্ত দেয়, সেটি হচ্ছে তার এ পর্যন্ত যতগুলো মাছ সে খেয়েছে, অর্থাৎ যতটুকু লস করেছে, তা সামনের মৌসুমে যখন মাছ ধরবে তখন তাকে পুষিয়ে দিতে হবে। এবং পিচাস এই কথাতে তার সত্ত্বেও সে রাজি হয়। যাই হোক, সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে তার কয়েক মাস পর যখন মাছ ধরা শুরু হয়, তখন দেখা যায় যে 3 গুণ বেশি মাছ ফিরোজ ভাই সেই পুকুর থেকে পায়। গত 3-4 বছর আগে সেই পুকুরটি ভরাট করে ফেলা হয় এবং সেখানে বসতি স্থাপন হয়, এখানে বসতি থাকে, মানুষের আনাগোনা হয়েছে এবং পুকুরের আশেপাশের সেই গাছপালাগুলোও নেই। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হচ্ছে, অনেকেই অনেক ঘটনায় শোনেন যে পরবর্তীতে জিনগুলো ক্ষতি করে, কিন্তু ফিরোজ ভাইয়ের সাথে এই সত্য এই ঘটনাতে যে পিচাসের রূপে যে অবয়বটি ফিরোজ ভাই দেখতে পান, সে এর পরে বসতি হওয়ার পর থেকে তার আর কোনো কথা কেউ শুনেওনি, দেখেওনি এবং কাউকে এই পিচাস বা জিনটি আক্রমণও করেনি। ঘটনাটি আশা করি সকলের ভালো লেগেছে। সকল লিসেনারকে আমি আবারও শুভেচ্ছা অভিনন্দন জানাই। সকলে ভালো এবং সুস্থ থাকবেন এবং সবসময় সত্য কথা বলার চেষ্টা করবেন। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেখতে পাবে না কবু, এত কাল ধরে শুনছো, শুনতে কি পাও না তবু? Voot.com, The Fear Returns with Russell. ওয়েলকাম ব্যাক। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, ভালোর দলে আছেন। আরও একটি ঘটনায় যাব এবং এই ঘটনাটি যেভাবে লেখা আছে আমি সেভাবেই
পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম রাসেল ভাই এবং প্রিয় লিসেনার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এবং ভালোর দলে আছেন। আমি মোহাম্মদ আজাদ মিয়া, গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার সোনারপাড়া গ্রাম থেকে লিখছি। 2020 সাল থেকে আমি আপনার এই শোয়ের সাথে আছি এবং যতদিন আপনার এই শো আছে ততদিন থাকবো ইনশাল্লাহ। আমার শোনা কয়েকটি ছোট ছোট ঘটনা ধাপে ধাপে লিখলাম। এটাই আমার প্রথম ইমেল, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। গুছিয়ে লিখতে পারবো কিনা জানি না, তবে স্টোরিগুলো যদি সিলেক্টেড হয় তাহলে যতটা পারেন আপনি আপনার মতো করে গুছিয়ে নেবেন। আমি আসলে আপনি যেভাবে লিখেছেন সেভাবেই পড়তে স্বাচ্ছন্দ্য বোধ করি, সুতরাং আমি আপনার মতো করেই পড়ছি। এরপরে আপনি মোবাইল নাম্বার শেয়ার করছেন, সেটা আমি শেয়ার করলাম না। আপনি বলছেন আপনার কলিগের কাছে শোনা ছোট কিছু ঘটনা আছে, সেই ঘটনাগুলো, এবং আপনার মায়ের কাছ থেকে কিছু ঘটনা শুনেছিলেন, সেই ঘটনাগুলো আপনি লিখবেন। চলুন শুরু করা যাক। কলিগের ঘটনা 1। আমার মেজো চাচা সেই সময় ছিলেন অনেক ধুরন্ধর এবং বখাটে টাইপের। সামান্য ছোট কথায় মানুষের সাথে মারামারি শুরু করতেন এবং সেটা নিয়ে মারাত্মক কিছু একটা করতেন। তো একদিন তিনি রাগান্বিত ভাব নিয়ে বাসায় ফেরেন রাতের বেলা। রাত কয়টা বাজে ঠিক তার মনে নেই। তিনি তার রুমে ঢুকে তার জানালার কাছে কোনো কথা শুনতে পান। কে রে, কে জানালার কাছে? এটা বলার পর তিনি কোনো জবাব না পেয়ে তার রুমে যেটা করার সেটাই করছিলেন। আবার সেই সময়ে জানলার পাশে গুনগুন করে একটা শব্দ ওঠে। তিনি আবারও বলেন, কে রে, জানলার কাছে কে? তো আগের মতোই এবারও কোনো জবাব আসে না। এরপর তিনি রেগে যান। এমনিতেও রাগান্বিত ভাবেই ছিলেন তিনি। তারপর আবার জানালার সামনে কে সেটার জবাব না পেয়ে তিনি আরও রেগে যান। তৃতীয়বার আবার একই রকম ঘটনা হওয়ার পর তিনি এত রেগে যান যে রাগান্বিত স্বরে তিনি বলেন, দাঁড়া, ওখানে দাঁড়া। এই বলে তার রুমের মাচায় থাকা একটা দা নিয়ে তাড়া করেন। তবে তিনি জানতেন না ওখানে কে আছে, কাকেই বা তিনি দা দিয়ে তাড়িয়ে বেড়াচ্ছেন। দৌড়াতে দৌড়াতে তিনি ভাবেন ঠিক কার পিছনে দৌড়াচ্ছেন তিনি। এমন সময় তিনি সামনে দেখতে পেলেন কালো একটি ছায়া এবং সেই ছায়ার পেছনেই তিনি দৌড়াচ্ছেন। এই ছায়া বা অবয়ব তাকে কোথায় নিয়ে যাচ্ছে? এতক্ষণ দৌড়াচ্ছেন কিন্তু তার হুঁশ ছিল না। হুঁশ পেয়ে তিনি বুঝতে পারেন খারাপ কিছু তার ক্ষতি করার জন্য তাকে বাড়ি থেকে বের করে এনেছে। এরপর জীবন বাঁচানোর জন্য আর কিছু না ভেবে তিনি বাড়ির দিকে দৌড়াতে থাকেন। পেছন থেকে সেই কালো ছায়া বা অবয়বটিও দৌড়াচ্ছিল। অনেক দৌড়ানোর পর তিনি বাসায় এসে এক চিৎকার দিয়ে অজ্ঞান হয়ে যান। ঘটনা 2। আমার ছোট চাচা একদিন সন্ধ্যার পর বাসায় ফেরেন। বাসায় এসে তিনি বাসার পেছনে যান কোনো একটা কাজে। তিনি সেখানে গিয়ে দেখতে পান একটা খাটিয়ায় শোয়ানো লাশ, আর তার পাশে 2 জন লোক কান্নাকাটি করছে। আর একজন সাদা জোব্বা পরা ব্যক্তি কি যেন পড়ছে। এরপর তিনি মনে মনে ভাবেন, আচ্ছা, গ্রামের মধ্যে তো কেউ মারা যায়নি, আর মারা গেলেও আমার বাড়ির সামনে কেন এসব হবে? এসব ভাবতে ভাবতে তিনি দেখেন জোব্বা পরা লোকটি তার এক চোখ বাঁকা করে তাকে ইশারা দিচ্ছেন আর বোঝাচ্ছেন লাশের খাটিয়ার এক পাশে ধরতে। এটা দেখার পর তিনি ভয় পেয়ে যান এবং এক দৌড়ে বাড়ি চলে আসেন। ঘটনা 3। এটা মূলত আমার কলিগের সাথেই ঘটেছে, কিন্তু তিনি জানেন না এই ঘটনাটি তার সাথে ঘটেছে। ঘটনার পূর্ণ বিবরণ তিনি তার দাদির কাছ থেকে শুনেছেন পরের দিন। দাদি নিজের চোখে দেখেছেন ঘর ভাঙার পর যখন ঘরের বারান্দায় মানুষ রাত্রি কাটায়, ঠিক তেমনিভাবেই রাতে ঘুমানোর জন্য তিনি বারান্দায় খাটের মধ্যে ঘুমিয়ে পড়েন। তো রাতের বেলায় ওনার দাদি বাইরে এসে দেখেন একটা কালো ছায়ার মতো অবয়ব বারান্দার বাইরে থেকে তার দিকে তাকিয়ে আছে। যেহেতু হাফ বিল্ডিং ছিল, তাই হাফ বিল্ডিংয়ের ওপর 2 হাতে ভর দিয়ে মাথা উঁচু করে তাকিয়ে আছেন বারান্দার মধ্যে ঘুমিয়ে থাকা তার নাতির দিকে, অর্থাৎ আমার কলিগের দিকে। দাদি ভাবেন হয়তো আমার কলিগের মা এসেছেন, তিনি ঘুম থেকে উঠেছেন। এসব ভেবে তিনি তাকে ডাকেন। যে নাম ধরে ডাকেন সেই নামটি আমি ছদ্মনাম ব্যবহার করছি। তিনি যেভাবে ডাকেন আমিও সেভাবেই বলছি। এই যে রুবেলের মা, ওখানে কি করো গো এত রাতে?
কোনো জবাব না পেয়ে আবার ডাকেন, রুবেলের মা, কি করো? কোনো জবাব পাওয়া যায় না। তিনি রুমে যান টর্চ আনার জন্য। রুম থেকে টর্চ এনে যেই ওখানে টর্চ ধরেন, দেখেন সেখানে কেউ নেই। এমন দৃশ্য দেখার পর তিনি তার নাতি অর্থাৎ আমার কলিগকে ডেকে তোলেন। তিনি ভয় পেতে পারেন এটা ভেবে। এর পরের দিন তিনি আমার কলিগের মাকে জিজ্ঞেস করেন তিনি কাল রাতে ওইভাবে ছিলেন কিনা, বা তার সন্তানের কাছে গিয়েছিলেন কিনা, বা তার দিকে তাকিয়েছিলেন কিনা। উত্তরটি নাবোধক ছিল। এটা শুনে তার গা শিউরে ওঠে। এবার মায়ের কাছে শোনা কিছু ঘটনায় যাই। ঘটনা 4। এই ঘটনায় আমিও জড়িত ছিলাম, কিন্তু আমি কিছু বুঝতে পারিনি। যা হওয়ার আমার মায়ের সাথেই হয়েছে। আমি তখন ক্লাস 7 বা 8 পড়ি, ঠিক মনে নেই। আমার মায়ের রুমে থাকা 2টা খাটের একটায় আমি ছিলাম, আর একটা খাটে মা, সাথে আমার ছোট বোন। তখন আমার রাতের বেলা মাঝে মধ্যেই বাথরুমে যাবার প্রয়োজন পড়ত। আমাদের বাথরুমটা ছিল বাড়ির বাইরে, স্কুলের সাথে বড় বড় 2টা ধলই গাছের নিচে, এবং বাথরুমের 200 মিটার দূরে ছিল বড় একটা শিমুল গাছ এবং কবরস্থান। তো প্রতিদিনের মতো সেদিনও আমার বাথরুমে যাবার প্রয়োজন হয় রাত 2টার দিকে। তো আমি আমার মাকে ডেকে নিয়ে যাই এবং আমার মা আমাকে দ্রুত বাথরুম থেকে বেরিয়ে আসতে বলেন। বুঝতে পারি মা খারাপ কিছু দেখেছেন বা ভয় পেয়েছেন। আমি বলি তাড়াতাড়ি বেরিয়ে আসছি। এরপরেও আমার 5-6 মিনিট লেগে যায়। বেরিয়ে এসে দেখলাম মা দাঁড়িয়ে আছে। আমি তার সাথে বাড়িতে আসি এবং ঘুমিয়ে পড়ি। মাঝখানের এই 5-6 মিনিটের মধ্যে যে ঘটনাটি তার সাথে ঘটেছে তা তিনি পরের দিন আমাদের সবাইকে খুলে বলেন। যেভাবে বলেছেন সেভাবেই বলছি। কাল তুই বাথরুমে ঢোকার 1 মিনিট পর দেখি শিমুল গাছের নিচে থাকা কবর থেকে বড় একটা আগুনের গোলা বের হচ্ছে। এটা দেখে ভয় পেয়ে তোকে 2বার ডাকার পর তুই বের হলি না। তখন আগুনের গোলাটি আস্তে আস্তে আমার সামনে আসে এবং আমাকে ঘিরে চারপাশে ঘুরতে থাকে, আর আমি অচেতন হয়ে যাই। আর আগুনের গোলার পেছনে পেছনে হাঁটতে হাঁটতে মেন রাস্তায় উঠে পড়ি। বলে রাখি, বিশাল একটা নালা টাইপের খাল, যেটা 60 কিলোমিটার বিস্তৃত, আমাদের বাসার মেইন রাস্তার পাশে। বন্যার পানি নেমে যাওয়ায় ভরপুর নালাটি এখন অগভীর। এরপর আগুনের গোলাটি মাকে হিপনোটাইজ করে ফেলে। সে রাস্তা ধরে নালার কাছে নিয়ে যায়। সামনে ছিল আমাদের মসজিদ। এরপর মসজিদের সামনে এসে মায়ের চেতনা ফেরে, আর তিনি ভয় পেয়ে যান আর মনে মনে ভাবেন আমি এইখানে কিভাবে আসলাম। তিনি নিজেই যে বিপদে পড়েছেন সেটা না ভেবে আমাদের কথা ভাবেন। মূলত আমাদের গ্রামে ছেলেদের বা যারা ছোট ছেলে তাদের বাবা বলি, তো তিনি গুনগুন করে বলেন যে বাবা তো বাথরুমেই আছে, কিছু হলো না তো। এই ভেবে উনি দৌড়ে বাড়িতে এসে আবারও বাথরুমের সামনে দাঁড়ান। যদিও রাতের বেলা তিনি আমাকে কিছুই বলেননি, যেন আমি ভয় না পেয়ে যাই। ঘটনা 5। আমাদের বাসার কাছে প্রাইমারি স্কুলের শিশু শ্রেণীর বাচ্চাদের পড়ানোর জন্য একটি এনজিও ঘর তৈরি করে, যার কারণে আমাদের বাসায় যাওয়া আসার রাস্তা 2.5 ফুটের প্রস্থের মতো হয়। একজন ছাড়া 2জন মানুষ যাওয়া আসা করা যেত না। তো একদিন রাত 9টার দিকে আমার মা দোকান থেকে বাসায় আসার সময় মেইন রাস্তা থেকে নিচের দিকে তাকান আর দেখেন বাসায় যাওয়ার সেই সরু রাস্তায় কালো ছায়ার মতো মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে। তিনি ভয় পেয়ে যান, বলে ওঠেন, কে গো ওখানে? সরেন, বাড়িতে যাবার দেন। তো এই কথা বলার পর তিনি দেখেন সেই অবয়বটি আস্তে আস্তে সরে গেল এবং মিলিয়ে গেল। ঘটনা 6। 2017 সালের ডিসেম্বর মাসে প্রতি বছরের মতো আমাদের বাড়ির পাশের জমিতে ক্রিকেট খেলার জন্য একটা পিচ তৈরি হচ্ছিল। তো আমার মায়ের সাথে ঘটা ঘটনার শিমুল গাছ এবং কবরস্থান আমাদের সেই ক্রিকেট খেলার মাঠের 2টা জমির পাশেই ছিল। তো একদিন আমরা প্রতিদিনের মতো খেলা শুরু করি এবং 2টা ম্যাচ শেষ করে 3য় নাম্বার ম্যাচ শুরু করার পর প্রথম ওভারে একজন বিশাল একটা ছক্কা মারে এবং সেই বল গিয়ে পড়ে সেই কবরস্থানে, এবং একটা কবরের গর্ত থাকায় বল গর্তের ভেতর দিয়ে কবরে চলে যায়। এরপর আমরা সবাই যাই সেই কবরের কাছে। সবাই ভাবি হাত ঢুকিয়ে বলটা বের করব কিনা, আবার ভয়ও পাই যদি কবরের ভেতর থেকে কেউ আমাদের হাত টেনে ধরে। ওইভাবেই আমরা সাহস করিনি। ওই কবরটা ছিল এক
প্রতিবন্ধী মেয়ের, এবং এক পর্যায়ে দূর থেকে তার বাবা মা লক্ষ্য করছিল যে কবরের সামনে এত ছেলে কি করছে। আর জানার জন্য আমাদের কাছে আসার আগে আমরা ওখান থেকে চলে আসি এবং যে যার বাসায় চলে যাই। এরপর বিকেলবেলা আবার ক্রিকেটের বল কিনে খেলা শুরু করি। ওই কবরে থাকা প্রতিবন্ধী মেয়ের বাবা আসে আমাদের কাছে আর জানতে চায় কি হয়েছিল ওখানে। আমরা সব কিছু খুলে বলি, এটাও বলি যে আমরা বলটা তুলে আনতে পারিনি। এরপরে সব শুনে উনি বলেন, যাক ভালোই হয়েছে বল তুলতে না পেরে। আমরা অবাক হয়ে বললাম, কেন কেন? এরপর উনি যা বলেন তা সত্যিই অবিশ্বাস করার মতো, কেউ বিশ্বাস করতে চাইবে না। উনি বললেন, কিছুদিন আগে থেকেই ও আমাদের স্বপ্ন দেখাচ্ছে আর স্বপ্নে এসে বলছে, আমাকে একটা বল দিয়ে যাও, আমি এখানে একা থাকতে পারছি না, একটা বল দিয়ে যাও, আমি খেলবো। আমি ভাবি এটা কিভাবে সম্ভব, কিন্তু এভাবে যে সম্ভব তা ভাবিনি। এই কথা শোনার পর আমাদের চোখ কপালে উঠে যায়, আমরা ভীষণ ভয় পেয়ে যাই। আমরা একে অপরের দিকে তাকাই এবং আমরা ভাবি, সত্যি যদি আমরা বলটা বের করতে যেতাম তাহলে কি কাণ্ডটাই না হতো। ঘটনা 7, আমার চাচার কাছে শোনা। তিনি তার শৈশব থেকেই সম্পূর্ণ আলাদা টাইপের মানুষ ছিলেন। সারাদিন বন্ধুদের সাথে ঘুরে বেড়াতেন আর খাবার সময় শুধু বাসায় এসে কিছু খেয়ে আবার বেরিয়ে যেতেন। সবসময় চায়ের দোকানেই তিনি আড্ডা দিতেন, এজন্য বাড়ির সবাই তাকে বখাটে বলতো বা ফটকা বলতো। তিনি অবশ্য এসবে কিছুই মনে করতেন না, সবকিছু হেসে উড়িয়ে দিতেন। আধ পাগলা সবাই বলতেন। রাতের আঁধারে একা একা যে কোনো জায়গায় চলে যেতেন, আবার সেখান থেকে বাসায় আসতেন। ভয় ডর কিছুই ছিল না। মনে হয় তার মধ্যে ভয় শব্দটি কখনো বাসা বাঁধতে পারেনি। একদিন তিনি প্রতিদিনের মতোই কবরস্থানের পাশ দিয়ে বাসায় ফিরছেন রাত 2টার দিকে। মনে ভয়ের ছিটে ফোটাও নেই। ওই কবরের পাশ দিয়ে একটা পাকা কবর। সবাই বলতো কবরের ব্যক্তি ছিলেন একজন পীর। উনি ওইখানে এসে সাদা জোব্বা পরা অবস্থায় একজন বিশাল সাইজের মানুষের অবয়ব নিয়ে দাঁড়ান। মাটি থেকে 50-60 ফুটের মতো উচ্চতা হবে তার। তিনি তার পথ আটকে রেখেছেন। এটা দেখে তিনি চুপচাপ সেখানে দাঁড়িয়ে যান, কোনো কথা নেই। একটা বাটন ফোন ছিল। তিনি একবার ফোনের দিকে তাকান, সেই জোব্বা পরা লোকটির দিকে তাকান আর মনে মনে বলেন, খারাপ কিছু হলে এখানে আমার সে কোনো ক্ষতি করতে পারবে না, আর যদি সামনে আমার জন্য খারাপ কিছু অপেক্ষা করে থাকে তাহলে সেটার হাত থেকে রক্ষা করার জন্য হয়তো আমার রাস্তা আটকে রেখেছে। এই ভেবে তিনি ওখানেই দাঁড়িয়ে থাকেন ফজরের আজান পর্যন্ত। এর মধ্যে সেই অবয়বটিও তাকে কিচ্ছু বলেনি। তো ফজরের আজান দেওয়ার পর তিনি দেখলেন জোব্বা পরা লোকটি আস্তে আস্তে তার সামনে থেকে অদৃশ্য হয়ে গেলেন এবং তিনি এক দৌড়ে বাসায় চলে আসেন। কবরস্থান থেকে তার বাসা 2 মিনিটের দূরত্বে ছিল এবং এর মাঝে তার কোনো সমস্যা হয়নি। এরপরে ঘটনা 8, আমি এটি বাদ দিয়ে যাচ্ছি কারণ এটি আমার ভৌতিক বা রহস্যময় ঘটনা মনে হয়নি। ঘটনা 9 যাচ্ছি। এই ঘটনাটি মূলত আমার বন্ধুর সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। আমরা তখন ক্লাস 5-এ পড়ি। 2010 সাল। সকালে এবং বিকেলে কোচিং করতে যাই স্থানীয় বাজারে। বাড়ি থেকে বাজারের দূরত্ব 2 কিলোমিটার। তো একদিন কোচিংয়ে যাই 3টার দিকে। কোচিং ছুটি হয় রাত 8টায়। তো আমরা সবাই বাড়িতে ফিরে আসি। আর যে বন্ধুর সাথে ঘটনাটি ঘটে সে মূলত কোনো কারণবশত 11টার দিকে ওই দিকে আসে এবং একটা লোকের সাথে অনেকটা রাস্তা আসার পর দুজন 2 দিকে চলে যায়। লোকটি তাকে তার বাড়িতে নিয়ে যেতে চাইলে সে অসম্মতি জানায়। সে বাড়িতে আসার 10 মিনিট দূরের এক জায়গায় এসে খেয়াল করে তার পায়ের সাথে কালো একটা বেড়াল এপাশ থেকে ওপাশ আবার ওপাশ থেকে এপাশ আসছে। সে সজোরে বেড়ালটিকে লাথি মারে এবং বেড়ালটি রাস্তার পাশ থেকে পুকুরে গিয়ে পড়ে। এরপর সে আবার হাঁটতে থাকে বাড়ির দিকে। কিছু দূরে এসে সে আবার সেই বিড়ালটিকে একই রকমভাবে দেখতে পায়। এবার সে বিড়ালটিকে লাথি মারে এবং বিড়ালটি চেঁচাতে চেঁচাতে দূরে গিয়ে পড়ে। এরপর সে দেখল বিড়ালটি ধীরে ধীরে বড় হতে শুরু করলো এবং এটা দেখে সে ভীষণ ভয় পেয়ে যায় এবং কান্না শুরু করে। তার কান্নার আওয়াজ শুনে লোকজন বাইরে এসে তাকে দেখতে পায়। তো যাই হোক, এইরকম বেশ কিছু ঘটনা তিনি উল্লেখ করেছেন। সেই ঘটনাগুলো আমি পড়ে শোনালাম। তিনি আসলে বেশ কিছু ঘটনা শেয়ার করেছেন। এর মধ্যে কোনোটি ভয়ের, কোনোটি অল্প ভয়ের, কোনোটি বেশি ভয়ের। আপনারা আপনাদের মতো করে শুনেছেন এবং হয়তো উপভোগও করেছেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়।
সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত.com-এ। আমি রাসেল আছি আপনাদের সাথে। আর এতক্ষণ পর্যন্ত যারা আমাদের শুনছেন, আমাদের সঙ্গে আছেন, তাদের সবার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক অভিনন্দন, আর সেই সাথে অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। আরও একটা অডিও ক্লিপ শুনে আসবো। আশা করছি সাথে থাকবেন এবং শেষ পর্যন্ত আমরা একসাথেই উপভোগ করব এই ভয়ের রাজ্যের ঘটনাগুলোকে। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি আপনি ভালো আছেন, কেননা আপনি সবসময় ভালো ধরেই থাকেন। ভূত FM যখন শুরু হয়েছিল তখন খুব রেগুলারই শুনতাম, নানু বাড়িতে গেলে শোনা হতো। তারপরে মাঝখানে অনেক গ্যাপ গেছে, তারপরে আবার এই যে এখন আবার বেশ অনেক দিন যাবত শুনতেছি ভূত.com। তো শুনে তারপরে ভাবলাম যে আসলে ঘটনা পাঠাই। তো বিগত এক সপ্তাহ আগে ঘটনা একটি পাঠিয়েছিলাম, সেটি সিলেক্ট হয়েছে, যার জন্য আমি খুব খুশি। বলেছিলাম যে আরও ঘটনা পাঠাবো। তো আজকে 3টি ছোট ঘটনা বলবো। এগুলো বিক্ষিপ্ত ঘটনা, ছোট ঘটনা, কিন্তু বাস্তব ঘটনা, আমি নিজে এর সাক্ষী। তো রাসেল ভাই ঘটনা 3টি পর্যায়ক্রমে বলি। তো রাসেল ভাই ঘটনাটি ছোট ছোট হতে পারে, কিন্তু এগুলো বাস্তব নিজের অনুধাবন করা ঘটনা। তো আগে রাসেল ভাই আমার নিজের পরিচয় দিয়ে, আমি মোহাম্মদ জাফরিউল্লাহ নাফি, ময়মনসিংহের আকোয়া হাজীবাড়ি 11 নম্বর ওয়ার্ড, সিটি কর্পোরেশন থেকে বলছি। তো রাসেল ভাই ঘটনায় চলে যাওয়া যাক। তো রাসেল ভাই ঘটনা নাম্বার 1, আমাদের বাসা আসলে যখন আমাদের জয়েন্ট ফ্যামিলি ছিল ওই 12, 13, 14 সালে, তখন আমিও মোটামুটি স্কুলে পড়ি। তো আমাদের বাসায় তো একসাথেই সবাই, চাচা সবাই একসাথে, আমরা দাদা দাদি সবাই একসাথেই। তো একদিন হঠাৎ 11টা কি 12টার দিকে রাত, তখন হঠাৎ যেন কেমন একটা কান্নার শব্দ আসতেছে। তো আমরা সবাই আসলে হতবাক হয়ে গেছি যে এখন আবার কিসের কান্নার শব্দ। তো তখন আমার আম্মু আমার চাচিদের ডাকে বললো যে একটা কান্না হইতে, কান্নার শব্দ শোনা যাইতেছে, শুনতে পারতেছেন? তো সবাই আসলে বলতে না, শোনা যাইতেছে না। তারপরে আমরা ওই যে বের হয়ে আশেপাশে আমাদের বাড়ির বর্ণনাটা দিই, সেখানে আবার আমাদের জয়েন্ট ফ্যামিলি, তো মাঝখানে একটু উঠানের মতো ছিল, পেয়ারা গাছ, আবার বাড়ির ওই পাশ দিয়ে আবার একটু খালি জায়গা ছিল, ওইখানে আম গাছ, কাঁঠাল গাছ, আতাফল গাছ, বিভিন্ন গাছ ছিল, বোরের গাছ ছিল, তেঁতুল গাছ ছিল, ডোবার মতো ছিল। তো আমরা সবাই, চাচারা আমরা সবাই বের হয়ে দেখি, আশেপাশে বলি শব্দটা কোথায়তেছে। তো আমরা খুঁজে কোনো কিছু পাই না। তারপর একটা শব্দ আসতেছে, কিন্তু শব্দের কোনো মোটিভ পাচ্ছি না যে শব্দটা এইখান থেকে, কিন্তু শব্দের মতো পাওয়া যাচ্ছে। ওইখানে তেঁতুল গাছ ছিল, ওই তেঁতুল গাছে নাকি অনেক সময় সন্ধ্যার সময় অনেক কিছু শোনা যাইতো, দেখা যাইতো। তো এরকমভাবে আসলে ওই দিন গেল। তারপরের দিনও এরকম একই শব্দ। তো পরবর্তীতে আমার চাচা ছিল আলেম, তো উনি আসলে একটু পানি পড়া দিয়ে একটু ছিটাই দিছে ওইদিকে আশেপাশে, বাড়ির আঙিনায় দিয়ে দিছে। তো তারপর আর কোনো শব্দ শোনা যায় নাই। তো আরেক সময় দেখা গেছে যে ওই ডোবার মতো যে খালি জায়গায় ছিল, ওইখানে যে তেঁতুল গাছটা ছিল, ওইখানে আবার পুরানো ল্যাট্রিন ছিল। আঞ্চলিকতার জন্য আসলে ক্ষমা চাইতে সবার কাছে একটু বুঝে নেবেন, ল্যাট্রিন মানে হলো বাথরুম, টয়লেট যাকে বলে। ওটা পুরাতন, ওটা পরিত্যক্ত অবস্থায় ছিল। ওর পাশে আবার আমাদের আরেক চাচা ছিল, চাচার বাসা। তো তার আর হাফ বিল্ডিং বাসা, উপরে চাল ছিল, টিনের চাল ছিল। তো দেখা গেছে রাত্রেবেলা নাকি তারা শুনতে পারতো যে কি যেন হাঁটতেছে, চালের উপরে কি যেন পড়তেছে। কারণ ওই বাসার ওই সাথেই আবার ওই তেঁতুল গাছটা ছিল। আর পুরানো বাথরুমটা তাদের ওই জানালা ঘেঁষে ছিল, পুরানো, অনেক আগের, পরিত্যক্ত অবস্থায় ছিল। তো তার রাত্রেবেলা এরকম বিভিন্ন শব্দ বা বিভিন্ন কিছু শব্দ বা পায়ে হাঁটার শব্দ, এরকম শব্দ তারা শুনতো। তো রাসেল ভাই এরকম টুকিটাকি ঘটনা ঘটতেই থাকতো। এখন অবশ্য এখন তেমন দেখা যায় না, শোনা যায় না। এখন ওই যে আমরা সবাই সেপারেট হয়ে গেছি, এখন বাসা সব আলাদা, সবাই আলাদাভাবে বাসা করছে। সেপারেশনের কারণে ওই পরিবেশটা এখন নাই। তো ওই পরিবেশটা, ওইখানে খালি জায়গা ছিল, বিভিন্ন গাছ ছিল, বড় বড় গাছ ছিল, আগের গাছ ছিল, এটা পুরো ডোবার মতো ছিল। আমরা তো সবাই জানি ডোবার মধ্যে আপনার ওই জিন থাকে, বদ জিন থাকে, খারাপ জিন থাকে। তো ওইখানে ওইটা থাকতেই পারে। তো আমরা ওইটা মেনে নিয়েছিলাম যে এরকম এটা হইতেই পারে, এটা ওই জিনের, বদ জিনেরই কোনো কিছু হইতে পারে, এরকম দেখা দিত। তো আলহামদুলিল্লাহ রাসেল ভাই এখন কোনো সমস্যা নেই, কারণ এখন আমাদের সবাই আলাদা হয়ে গেছে, এখন সবাই সবার মতো আলাদাভাবে, ওই পরিবেশটা নাই। তো রাসেল ভাই এই ছিল একটা ঘটনা। আরেকটা ঘটনা হলো আমার নানুর বাড়ির এলাকার। তো আগের এপিসোডে বলছিলাম, নানু বাড়ির ব্যাপারে বলছিলাম, ডিটেলসটা জানেন। তারপর ছোটো করে বলি, আমার নানু বাড়ি 51 ফ্যামিলি, সব মামারা সব একসাথে আমরা গ্রামের মধ্যে। তো রাসেল ভাই
ধানের সিজনে কিন্তু ধান সেদ্ধ করার জন্য রাত্রেবেলা সবাই ধান সেদ্ধ করে, তো ওই সময়টাকে বলে দাওমারি, আমাদের ভাষায় আঞ্চলিক ভাষায় দাওমারি বলে। তো এই ঘটনাটা নানুর মুখে শোনা। নানু একদিন বললো যে, নানু বলছে এটা 100% শিওর রাসেল ভাই, নানু আগের মানুষ, তো উনি নাকি ধান সেদ্ধ করতেছিল দাওমারির সময় রাত্রেবেলা, মোটামুটি অনেক রাতে। তখন ওই আমাদের নানু বাড়ির আগের ওই পরিবেশটা বলি যে ধান যেখানে সিদ্ধ করতো তার পিছনে আবার ছিল পুরান ভিটা। পুরান ভিটা মানে হলো আপনার আগে ভিটা ছিল, এখন আসলে এখানে থাকা হয় না, নতুন বাসায় বাড়ি করা হয়েছে এই পাশ দিয়ে, এরকম কিছুকে আসলে বোঝায় পুরান ভিটা। তো ওই পুরান ভিটাটা অনেক বিভিন্ন ঘটনার জন্য বিখ্যাত, ওইনের মানুষজন জানে। ওই পুরান ভিটা একজন গলায় ফাঁসি দিয়ে আত্মহত্যা করছিল, তারপর থেকে ওটা ভয়ানক। সন্ধ্যার পরে ঘুমুট একটা দৃশ্য ধারণ করে, অন্ধকার চারদিকে। তো ওই পুরান ভিটায় আসলে বাচ্চাদের আগে নাকি ঘুমানোর জন্য ওই পুরান ভিটার কথা বলে ঘুমাইতো, যে ওই যে মারা গেছে তার নাম ধরে বলতো সে আসবে, জালাল আসবে। তো এরকম একটা আর কি, এটা আক্ষরিক একটা নাম একটা দিলাম, আমি উদাহরণ দিলাম। তো এরকম বললে নাকি বাচ্চারা ভয় পেত। তো নানু যখন হঠাৎ একদিন ওই দাওমারির সময় ধান সিদ্ধ করছিল, তখন ওই পুরান ভিটার পাশে সিদ্ধ করছিল আগুন ধরে। তখন উনি দেখলো যে পুরান ভিটার পাশে একটা পুরানা আমাদেরই একটা ডোবা ছিল, পুকুর ছিল। তো নানু খেয়াল করলো পুরান ভিটা আড়া মানে জঙ্গল, ওই জঙ্গল থেকে কি যেন দৌড় দিয়ে এসে, বা গাছ থেকে ডাব পড়লে যেই শব্দ, বা দৌড়ায় এসে ঝাঁপাইলে যে শব্দ, তো ওই ঝাঁপানোর শব্দ, দৌড় দেওয়া ওই জঙ্গল থেকে দৌড় দিয়ে আসা কি যেন পানিতে পড়লো। তো সাথে সাথে নানু ভয় পেয়ে গেল। তারপরে নানু আগায় গেল যে কি পড়লো আসলে দেখার জন্য। তো উনি গিয়ে দেখেন যে আসলে কিছুই নাই, তবে ওই যে পানির ঝাপটাটা কিন্তু দেখা যাচ্ছে রাসেল ভাই। লাফ দিলে কিন্তু কিছুক্ষণ পর্যন্ত ওই পানিটা ওই একটু নড়ে, একটু ওয়েভের সৃষ্টি হয়, একটু ঝাঁকি খায়। তো নানু খেয়াল করছে যে ঝাঁকিটা অনেক বড়, পানিটা নড়ছে। তো অনেক দূর থেকে কিছু এসে যে মনে হয় আসলে লাফটা দিছে, এরকমই আসলে শোনা গেছে। তো রাসেল ভাই নানু তখন ভয় পেয়ে যায়, তারপরে তাড়াতাড়ি বাড়িতে এসে ঘরে আইসা মামাকে ডাক দেয়, সবাইকে নিয়ে আসে। সবাইকে বলতে গেলে আমার ছোট মামা ফারুক মামাকে নিয়ে আসে। উনি আসে পরে পাশে বসে, তারপরে নানু তার পুরো কাজটি শেষ করে। তাহলে নানুর মুখে শোনা একদম বাস্তব ঘটনা রাসেল ভাই। তো রাসেল ভাই এমনই আরেকটি ঘটনা, ওই আড়ার বা ওই জঙ্গলের পাশেই ওই একটা মেঠো রাস্তা গেছে, মেঠো রাস্তা পথ, ওই রাস্তা নিয়েও ঘটনা আছে। ওই রাস্তাটা একটা খেজুর গাছ ছিল, 107 মাথা সামথিং এরকমই, অনেক মাথার একটা খেজুর গাছ। তো ওইখানে অনেক ঘটনার সময় ঘটছে, আগে দেখা যায় তো অনেক আগে, ওটা আপনার ঘটছে বেশিরভাগ ওই 80-র দশকের পরে, বা আপনার 2000 সালের আগে ওইখান থেকে কেউ গেলে মাছ নিয়ে যাইতে পারতো না, তারা পজেস করতো, জ্বর আসতো, একটু পাগলামো করতো, এরকম হয়তো। গাছ নামিয়ে বাঁশঝাড় নিচে নামা পড়তো, তারপর দোয়া দরুদ বা মাছ একটা রেখে গেলে যাইতে দিত। তো এরকম ঘটনা বর্তমান সময়ে রিসেন্ট এই আপনার বিগত 6 মাস, হ্যাঁ 6 মাসের মতোই হবে। তখন আবার আমি নানু বাড়িতে গেছি, নানু বললো যে কিছুদিন আগে ওই মোফাজ্জলের নাকি কি দেখছে, সন্ধ্যার পরে দাঁড়িয়ে ওইখানে কি দেখছে। তো এইটা শোনার পরও তো আমি আসলে আগের কথা মনে করি, আগের কথা শুনছি তা আসলে সত্যি। ওই মামু নাকি কি দেখছে, তারপরে তার অসুস্থ, তার মা পরের দিন নানুকে এসে এসে বলতেছে। তো ওই রাস্তাটা আসলে ভয়ানক, ওই জায়গায় এমন ঘটনা ঘটে। তো রাসেল ভাই এই হলো টোটাল 3টা ঘটনা। তো আসলে এগুলো আসলে বানোয়াট না, এগুলো বাস্তব ছোট ঘটনাগুলো কিন্তু এমন ছোটই হয়, এত নাটকীয়ভাবে অত ভয়ানক খুব কমই দেখা যায়। তো রাসেল ভাই এটি অনুধাবন করা আমার বাস্তব ঘটনা। যদি ভালো লাগে আমাকে জানাবেন, লিসেনারদের শোনাবেন, আশা করি ভালো লাগবে। তো রাসেল ভাই এই ছিল ঘটনা, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, বুধ FM দীর্ঘজীবী হোক। ধন্যবাদ রাসেল ভাই, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ। লুকোচুরি খেলবে? লুকোচুরি You will never be alone.
আপনারা সবাই ভালো আছেন এবং ভালোর তলে আছেন। আমিও ভালো আছি আর ভালোর তলেই আছি। যেভাবে লেখা আছে সেভাবেই শুরু করছি। প্রিয় রাসেল ভাই, আমি তরুণ নোয়াখালী থেকে বলছি। জানি আপনি ভালো আছেন। আমরা নিয়মিত ভূত.com স্পিকার দিয়ে শুনি। একদিন না শুনলে আমাদের সেদিন ভালো ঘুম হয় না। প্রথম লেখা পাঠাচ্ছি, তাই ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর কথা না বাড়িয়ে ঘটনায় চলে যাই। ঘটনাটি ঘটে 2000 বা 2001 সালে। ঘটনাটির বিস্তারিত তথ্য সংগ্রহ করেছি আমার মার কাছ থেকে। তখন আমার বয়স ছিল 8 থেকে 10 বছর। তাই এই ঘটনার প্রত্যক্ষদর্শী আমি নিজেও, যদিও আমার পরিষ্কার মনে নেই এইটা আমার শোনা ঘটনা। তাই সবাই ঘটনার ভুল ত্রুটি একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ঘটনার প্রেক্ষাপট, আমাদের বাড়ির পশ্চিম পাশে বাঁশঝাড়ের পেছনে একটা পুরনো তুলা গাছ ছিল। সেই তুলা গাছটি হঠাৎ কেটে ফেলার প্রয়োজন হয়। বাড়ির কয়েকজন মুরব্বী বলেছিলেন এই পুরাতন তুলা গাছটিকে ঘিরে অনেক ভৌতিক ঘটনা ঘটেছে। তুলা গাছটি না কেটে যদি কাজ সম্পাদন করতে পারো তাহলে সবার জন্যই ভালো হবে। কিন্তু গাছটি কাটা ব্যতীত আর কোনো উপায় ছিল না। শেষ পর্যন্ত গাছটি কেটে ফেলতে বাধ্য হই আমরা। এরপরেই শুরু হলো ঘটনা। ঘটনার প্রথম পর্যায়ে আমার বড় চাচি এবং আমার মা দুজনই নবজাতক বাচ্চার মা ছিলেন। সেটা কেন বলছি পরে বুঝতে পারবেন। তুলা গাছ কাটার দ্বিতীয় দিনের ঘটনা। তখন রমজান মাস ছিল। ইফতারির আগে বা মাগরিবের একটু আগে বড় চাচি পাশের বাড়ি থেকে ফিরতে তুলা গাছের নিচ দিয়ে আসছিলেন। জায়গাটা ভৌতিক। যখনই তুলা গাছের ওই ভৌতিক জায়গাটায় তিনি পৌঁছালেন, হঠাৎ কান্নার আওয়াজ শুনলেন। সেই কান্নার আওয়াজের পরপরই একটি হাসির আওয়াজ। বড় চাচি বিষয়টা অস্বাভাবিক বুঝে দ্রুত বাড়ি ফিরে আসেন। ইফতারির পর বড় চাচি রান্নাঘরে একাই বসে রান্না করছিলেন। সবাই জানেন যে গ্রামের রান্নাঘর মূল ঘর থেকে একটু দূরে থাকে। হঠাৎ রান্নাঘরের টিনের চালের ওপর কিছু একটা হাঁটার শব্দ পান। তারপর টিনের চালের ওপর কেউ ঝাড়ু দিচ্ছে, গাছের পাতা কুড়ানোর মতন শব্দ হচ্ছে, এইরকম নানান শব্দ তার কানে আসে। কিন্তু বড় চাচি অনেক সাহসী ছিলেন। তিনি ওইদিকে কর্ণপাত না করে তার রান্না চালিয়ে যান। বলা হয়ে থাকে মাগরিবের সময় শয়তান ঘোরাফেরা করে। পরে তিনি সবাইকে ঘটনাটা জানান, কিন্তু কেউ ততটা গুরুত্ব দেয়নি। তুলা গাছ কাটার তৃতীয় দিনের ঘটনা। আমাদের ঘরের পুরুষরা তারাবি পড়তে গিয়েছিলেন। মা নবজাতক ছোট বোনকে কোলে নিয়ে ঘরে একা বসেছিলেন। হঠাৎ আমার মায়ের মনে হলো ঘরের বাইরে কেউ জোরে জোরে পা ফেলে হাঁটছে। মা ভেবেছেন কেউ পানি দিতে এসেছে, কারণ পাশেই টিউবওয়েল ছিল। কিন্তু একটু পর হঠাৎ করে অনেকগুলো প্লাস্টিকের পানির মগ ইচ্ছা করে একটার পর একটা বাড়ি মারলে যেমন শব্দ হয় সেই শব্দ হতে লাগলো। হঠাৎ করে যেন চারিদিকে ঝড় শুরু হয়ে গেল। পাশের মুরগির খোয়ারের টিনগুলো যেন বিকট শব্দে উড়ে গেল এবং হাঁস মুরগি ডাকাডাকি শুরু করলো। এমন সময় বিদ্যুৎ চলে গেল। যখনই আম্মু চার্জার লাইট নিয়ে বসা থেকে উঠতে যাবেন, তখনই দেখেন তার পেছনে মাটি থেকে ছাদ পর্যন্ত একটা সাদা অবয়ব দাঁড়িয়ে আছে। তিনি ভয় না পেয়ে চোখ বন্ধ করে অনবরত আয়াতুল কুরসি পড়ছেন। কিছুক্ষণ পর চোখ খুলে দেখেন বিদ্যুৎ চলে এসেছে এবং অবয়বটি আর নেই। আম্মু পরহেজগার মানুষ, ভয় না পেয়ে আগেই তিনি আয়াতুল কুরসি পড়ে নিজের আর নবজাতক ছোট বোনের শরীর বন্ধ করে ফেলেছিলেন। তাই হয়তো আল্লাহর রহমতে কোনো ক্ষতি করতে পারেনি। তুলা গাছ কাটার চতুর্থ দিনের ঘটনা। হঠাৎ সকালে বড় চাচির চিৎকারে সবার ঘুম ভাঙে। বড় চাচির সেই নবজাতক শিশুটি আর বেঁচে নেই। নবজাতক শিশুটির পিঠে অনেকগুলো ডোরাকাটা দাগ ছিল, যার ব্যাখ্যা কেউ জানে না। বড় চাচির নবজাতকটি কেন মারা গেল তা জানতে পারবেন দ্বিতীয় পর্যায়ে। এই কয়েকদিন বাড়ির আশেপাশে অনেকের সাথে ভৌতিক কাণ্ড ঘটেছিল। আমি শুধু আমাদের পরিবারের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বলছি। গল্পের যত রহস্য আছে তা ঘটনার দ্বিতীয় পর্যায়ে জানতে পারবেন। দ্বিতীয় পর্যায়। সবাই এই দুর্ঘটনার পর ভয় পেয়ে গেল। সবাই গ্রামের বড় তান্ত্রিককে ডেকে আনলো। তান্ত্রিক এসে বাড়ির উঠোনে গোল একটা দাগ দিয়ে আসন বানিয়ে
তন্ত্রমন্ত্র পড়া শুরু করলো। তারপর কিছুক্ষণ চোখ বন্ধ করে চুপ করে পর্যায়ক্রমে ঘটে যাওয়া সব ঘটনা বলে দিল। তন্ত্রমন্ত্রের সাহায্যেই এগুলো সে জানাতে পারল এবং জানালো ঘটনার সূত্রপাত হয়েছে তুলা গাছটি কাটার কারণে। আমাদের পাশের বাড়ির একটি অল্প বয়সী মেয়ের দিকে লক্ষ্য করে তান্ত্রিক হঠাৎ বলে উঠল, তুই তো তুলা রাশির জাতক, তাই না? আমার সামনে এসে আসনে চোখ বন্ধ করে বসে পড়। মেয়েটি সত্যিই তুলা রাশির জাতক ছিল। মেয়ের মা রাজি না হলে মেয়েটি কৌতূহল বশত তান্ত্রিকের প্রস্তাবে রাজি হয়ে গেল। তান্ত্রিক মেয়েটির মধ্যে মন্ত্রের সাহায্যে জিন হাজির করল। হঠাৎ মেয়েটি চোখ খুলে অচেনা গলায় বলে উঠল, কেউ বাঁচবে না। আমার ঘর কেড়ে নিয়েছিস তোরা, আমি তোদের প্রাণ কেড়ে নেব। একটা প্রাণ নিয়েছি, আরও নেব। মেয়েটি অদ্ভুত গলায় বলতে থাকলো, ওই তুলা গাছটায় আমি থাকতাম, আমাকে গৃহহারা করলি, তোদের কাউকে শান্তি দেব না। তান্ত্রিক বলল, ওরা ভুল করেছে, তাই বলে তুই কারো প্রাণ কেড়ে নিতে পারিস না, তোকে চলে যেতেই হবে। মেয়েটি রেগে গিয়ে বলল, তুই আমার কিছুই করতে পারবি না। তখনই মেয়েটির দিকে মন্ত্র পড়া লাল কিছু একটা তান্ত্রিক ছুঁড়ে মারল। মেয়েটি তান্ত্রিককে সজোরে এক থাপ্পড় মারল। তান্ত্রিক অজ্ঞান হয়ে গেল। মেয়েটি বলে উঠল, আমাকে তন্ত্রমন্ত্র দিয়ে কিছু হবে না। পেছন থেকে হঠাৎ মেয়েটির শরীরে পানির ছিটার সাথে সাথেই মেয়েটি চিৎকার দিয়ে উঠল এবং সে বলল, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। এরই মধ্যে কে যেন মসজিদের ইমাম সাহেবকে ডেকে নিয়ে এসেছেন ঘটনাস্থলে। ইমাম সাহেব মেয়েটির গায়ে পানি পড়া ছিটিয়ে দেওয়ার কারণেই সে চিৎকার দিয়েছিল। সাথে সাথে ইমাম সাহেব মেয়েটির পেছন দিক থেকেই বেশ কয়েকটি গিট্টুতে একটা সুতা মেয়েটির হাতে বেঁধে দিয়ে বলেন, আর জাদু চলবে না তোর। ইমাম সাহেব অজ্ঞান তান্ত্রিকের চোখে মুখে সেই পড়া পানি ছিটিয়ে দিলে তান্ত্রিকের জ্ঞান ফিরে আসে। ইমাম সাহেব তান্ত্রিককে এখান থেকে দ্রুত চলে যেতে বলেন। তান্ত্রিক ইমাম সাহেবকে বলেন, আপনি পারবেন না, না আপনিও পারবেন না, এটা সাক্ষাৎ শয়তান। বিড়বিড় করতে করতে তান্ত্রিক চলে গেলেন। ইমাম সাহেব বলে উঠলেন, এটা কি করেছেন আপনারা? তন্ত্রমন্ত্রের সাহায্যে একজন তান্ত্রিক জিনকে হাজির করেছেন। ভুল করেছেন আপনারা, ভুল। এটা শুনে মেয়ের মা কান্না শুরু করে দিল। ইমাম সাহেব সান্ত্বনা দিতেই সবাই শান্ত হলেন। ইমাম সাহেব মেয়ের শরীরে সজোরে পানি পড়া ছিটিয়ে দিয়ে বললেন, তোরা যা এখনই, নইলে তোদের বোতলবন্দি করব। মেয়ের কণ্ঠে জিনটি যন্ত্রণায় চিৎকার দিয়ে উঠে বলল, সুতা বেঁধে তুই আমার জাদুর শক্তি নষ্ট করে দিয়েছিস। আমাদের যদি বন্দি করিস তাহলে আমাদের গোত্রের সর্দার এই গ্রামের কাউকে ছাড়বে না। ইমাম সাহেব বলেন, তাই নাকি? তাহলে তোর সর্দারকেই ডাক। মেয়েটি বলল, তা মরে গেলেও করব না। ইমাম সাহেব কিছু না বলে আয়াত লেখা ডালিমের ডাল বের করলেন। তারপর ডালিমের ডাল দিয়ে মাটিতে একটা কিছু আঁকলেন। তারপর অনবরত ডালিমের ডাল দিয়ে সেই আঁকার জায়গাটা আঘাত করতে লাগলেন। যাকে বলছি তাকেই ডাক, এখনই ডাক বলছি। মেয়েটি আঘাত পেয়ে চিৎকার করে উঠল, একসময় অজ্ঞান হয়ে গেল। এর কিছুক্ষণ পরেই মেয়েটি আবার উঠে বসল এবং সে এখন অন্য ভঙ্গিতে বলল, কেন আমাকে ডাকা হয়েছে? ইমাম সাহেব বললেন, দেখুন সর্দার সাহেব, আপনার এই গোত্রের জিনগুলো ইতোমধ্যে একজন শিশুকে হত্যা করেছে, মানুষের অনিষ্ট করেছে। আমি আপনার কাছে এই জিনগুলোকে দিয়ে দিলাম। এরা যদি আবার ডিস্টার্ব করে, আমি যদি তাদের বন্দি বা হত্যা করি, আপনার বা এই জিনদের আত্মীয় স্বজন তখন কিন্তু কারো ক্ষতি করতে পারবে না। আপনি লিখিত দিন। জিন সর্দার বলল, যদিও এদের ক্ষতি করার পেছনে কারণ ছিল, তারপরও মানুষকে হত্যা করা উচিত হয়নি। এই জিনগুলো আর কোনো সমস্যা করবে না, আমি কথা দিচ্ছি। সাথে সাথে মেয়েটি আবারও অজ্ঞান হয়ে যায়। ইমাম সাহেব সেই পানি পড়া ছিটিয়ে মেয়েটির জ্ঞান ফেরান। জ্ঞান ফেরার পর মেয়েটি আর কিছুই বলতে পারল না। হুজুর একটা তাবিজ বানিয়ে 1 বছর সেটাকে গলায় পড়তে বলেন। পানি পড়া দেন, 6 মাস ব্যবহার করতে বলেন। এরপর থেকে আর কোনো সমস্যা হয়নি। এবং এই ঘটনাটি তিনি লিখে পাঠিয়েছেন এবং আমার কণ্ঠে শুনতে চেয়েছেন। আমি পড়ে শোনালাম, আশা করছি ভালো লেগেছে। হ্যাঁ,
আজকের মতো বিদায় নিতে হচ্ছে, রাতও অনেক হয়ে গেছে। আশা করছি এতক্ষণ পর্যন্ত যারা সঙ্গে ছিলেন, উপভোগ করেছেন আমাদের আজকের এই এপিসোডটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের সাথে। আমরা বিদায় নিচ্ছি আজকের মতো, ফিরে আসবো আবারও খুব দ্রুত। সেই জন্য আপনাদের যেটা করতে হবে, মানে প্রতিদিনই তো কিছু না কিছু থাকে, আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে সাবস্ক্রাইব করতে হবে আমাদের, আর অবশ্যই বেল আইকনটি ক্লিক করে রাখতে হবে যাতে করে আপনি সমস্ত নোটিফিকেশন পেয়ে যান সাথে সাথে। বিদায় নিচ্ছি আজকে, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।